সংসার কোমল ফুলের মতো, যার সৌন্দর্য যত্নে টিকে থাকে কিন্তু অবহেলায় ঝরে যায়। যেমন একটা ফুলকে সতেজ রাখতে পানি, আলো আর যত্ন প্রয়োজন, তেমনি সংসারের সৌন্দর্য ভালোবাসা, বিশ্বাস আর ত্যাগের উপর নির্ভরশীল। ফুল যেমন কাঁটার সঙ্গে থাকে, সংসারেও সুখের পাশাপাশি দুঃখের কাঁটা লেগে থাকে। তবে সেই কাঁটা এড়িয়ে যত্ন আর মায়ায় গড়া সংসারই একদিন সুবাস ছড়ায়। যেমনভাবে একটা ফুটন্ত ফুল তার সৌন্দর্যে সবাইকে মোহিত করে, সংসার নামের সম্পর্কটা মোহনার জন্য একটা দায়, একটা বোঝা। দুপুরে গোসল সেরে এসে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে সে। তার সংসার টিকে আছে ঠিকই, তবে ভালোবাসার পরশে নয়, দায়িত্বের ভারে, আত্মসম্মানের দেয়ালে ঠেকে। আজ জুনের 19 তারিখ, সাল 2022। 5 বছর আগে সেই দিনের কথা মনে পড়ে তার। রোশানের সঙ্গে বিয়েটা কেমন যেন অদ্ভুতভাবেই হয়েছিল। এক দেখাতেই রোশান তাকে বিয়ে করে ফেলে, কিন্তু কেন? সেই প্রশ্নের উত্তর আজও অজানা। তবে মোহনা জানে রোশানের সৌন্দর্যের প্রতি এক অমোঘ আকর্ষণ আছে, সব কিছুর চেয়ে বেশি টান সুন্দর জিনিসের প্রতি। রোশান যখন একদিন হঠাৎ করেই শাহবাগে আসে, মোহনার সঙ্গে দেখা হয় তার। শাহবাগের উষ্ণ বাতাসে তখনও মোহনার প্রথম প্রেমের স্মৃতি মিশেছিল। সে তখনই প্রাণের শহরকে ছাড়তে পারেনি, কারণ তার হৃদয়ের এক টুকরো তখনও সেখানে রয়ে গিয়েছিল। এক দেখাতেই রোশান মোহনাকে বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু মোহনা রাজি হয়নি। রাজি হয়েছিল তখন যখন জানতে পেরেছিল রোশানের ভাই ফারাজ এলাহি। ফারাজ যে মোহনাকে ভালো না বেশে কষ্ট দিয়েছিল, অবহেলায় দগ্ধ করেছিল তার হৃদয়। মোহনার সিদ্ধান্ত নেয় প্রতিশোধের। ফারাজের বড় ভাই রোশানের বউ হয়ে সে ফারাজকে সে একই যন্ত্রণা দেবে যা একসময় সে পেয়েছিল। কিন্তু প্রতিশোধের এই যাত্রায় মোহনা বুঝতেই পারেনি কষ্টের অগ্নিতে সে নিজেই জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। প্রতিটা দিন, প্রতিটা রাত তাকে আরও কঠিন, আরও নিঃসঙ্গ করে তুলবে। ফারাজকে কষ্ট দেওয়ার ইচ্ছে থাকলেও বাস্তবে সে নিজেই কষ্টে পাথর হয়ে গেছে। সবচেয়ে বড় বেদনা, যার জন্য এত আয়োজন, এত যন্ত্রণা, সে তো এতটুকু বিচলিত হয়নি। ফারাজ দিব্যি সংসার করছে, তার স্ত্রীর সঙ্গে সুখে শান্তিতে দিন কাটাচ্ছে। মোহনার দুঃখ, তার অশ্রু, তার সমস্ত প্রতিশোধী অন্তহীন শূন্যতায় বিলীন হয়ে গেছে। শুধু মোহনা জানে এই যন্ত্রণার ভার সে আজীবন বয়ে নিয়ে যাবে। রোশান মোহনাকে ভালোবাসে, এতে কোনো সন্দেহ নেই। বিয়ের পর মোহনার আত্মবিশ্বাস ছিল রোশান আর কোনো নারীর সান্নিধ্যে যায়নি। পুরনো অভ্যেস বদলাতে সময় লেগেছে, কিন্তু সে বদলেছে। তবুও মোহনার চোখে রোশান এক পাপী, নোংরা পুরুষ। নোংরা পুরুষ হওয়ার জন্য অন্য নারীর দিকে চোখ দেওয়াটা জরুরি নয়, জরুরি নোংরা মানসিকতা পোষণকারী ব্যক্তি। কিছুদিন আগে মোহনা গর্ভ পরীক্ষা করেছিল। ভাগ্যিস সে গর্ভবতী হয়নি। আর কত অনাগত প্রাণের মৃত্যু দেখবে। মোহনা ব্যর্থ, মা হিসেবেও, স্ত্রী হিসেবেও। স্বামী খারাপ হলেও স্ত্রীকে ভালোবাসতে হয়, সমাজ এটাই বলে। কিন্তু মোহনা পারেনি। তার মন আজও অন্য কারো বন্দিশালায় পড়ে আছে। এমন নারীর মা হওয়ার যোগ্যতা থাকে না, স্ত্রী হওয়ারও নয়। তারা পাপী, কলুষিত। তবে মাঝে মধ্যে রোশানের জন্য খুব খারাপ লাগে তার। যে রোশান তাকে ভালোবেসেছিল আর আজকের রোশানের মধ্যে বিস্তর ফারাক। আজকের রোশানকে সে নিজের হাতে পাপের জগতে ঠেলে দিয়েছে। হয়তো তাই নিয়তি তাকে ধুকে ধুকে পাপের শাস্তি দিচ্ছে। মোহনা তোয়ালে খুলে চুল ঝেড়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো। পায়ে মোটা 2 জোড়া রূপার নূপুর পরে। বারান্দায় গিয়ে দেয়ালের সঙ্গে পিঠ ঠেকিয়ে দূরের জঙ্গলের দিকে তাকিয়ে গুনগুন করে একটা রবীন্দ্রসঙ্গীত গায়। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আকাশ আজ পরিষ্কার, তবে রাস্তায় কোথাও কোথাও বৃষ্টির পানি জমে আছে। বর্ষার এটাই সবচেয়ে বিরক্তিকর দিক। মেঘলা স্নিগ্ধ আকাশ মনকে প্রশান্তি দিলেও নিচে জমে থাকা পানির কাদা ও স্যাঁতসেঁতে পরিবেশ চলাচলে বিঘ্ন ঘটায়। দূরে মহিলা সরকারি স্কুলের সামনে বিস্তৃত মাঠ,
যার ওপার দিয়ে বড় সড়কে উঠতে হয়। সেখান থেকে সরু পথগুলো এঁকে বেঁকে ছড়িয়ে পড়েছে চারদিকে। মাহাদি একটা সরু পথে হাঁটছে। রাস্তার দুই পাশে সারি সারি সুপারির গাছ, বাতাসে তাদের সরু পাতাগুলো ধিল্লয়ের দোল খাচ্ছে। দুপুরের এই সময়টায় এদিকটায় মানুষের আনাগোনা প্রায় নেই বললেই চলে। চারপাশ অদ্ভুত নিস্তব্ধতায় আচ্ছন্ন। সামনে জঙ্গলের মতো ঘন গাছপালার এক অংশ পেরোলেই বিশাল বিল। বর্ষার জলে থই থই করা সেই বিলটি আশেপাশের মানুষের কাছে পরিচিত লাল শাপলার জন্য, যা পানির বুকে ছড়িয়ে পড়ে এক মনোমুগ্ধকর দৃশ্য তৈরি করে। মাহাদি খানিকটা এগিয়ে গিয়ে একটা সুপারি গাছের সঙ্গে হেলান দিয়ে দাঁড়ায়। তার চোখ অস্থির, যেন কারো জন্য অপেক্ষা করছে। প্রতিদিন এই পথ ধরে দুটি মেয়ে স্কুল থেকে বাড়ি ফেরে। সরকারি কলেজের ছাত্রী তারা, তবে সরাসরি বাড়ি না গিয়ে পথে সময় নেয়, কারণ ফেরার পথে লাকড়ি সংগ্রহ করে। কখনো শুকনো পাতা কুড়িয়ে নেয়, কখনো কাঠের বোঝা বয়ে আনে। আজও ঠিক এই সময়েই আসবে তারা। মাহাদির মনে এক অদ্ভুত মায়া জাগে ওদের জন্য। বয়সী বা কত, একজন 14-15, অন্যজন 7-8, অথচ সংসারের বোঝা তাদের কাঁধেই। ক্ষুধা পেয়েছে মাহাদির, সকালে কিছু খেয়ে বের হয়নি, কাজেও যায়নি আজ। অনর্থক এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। ম্যানেজার করিম সকালে মারা গেছেন, হাসপাতাল থেকে খবর এসেছে, কিন্তু মাহাদি যায়নি। আশ্চর্যজনকভাবে তার ভেতর কোনো অশান্তি নেই, আবার শান্তিও নেই। কি করলে ভালো লাগবে সেটাই বুঝতে পারছে না। চোখ বন্ধ করে গাছের গায়ে হেলান দিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। হঠাৎই হাসির শব্দে চমকে চোখ মেলে তাকায়। মেয়ে দুটো কাঠের বোঝা মাথায় নিয়ে গল্প করতে করতে বাড়ির পথে হাঁটছে। মাঝে মাঝে খিলখিলিয়ে হেসে উঠছে তারা। মাহাদি আলগোছে হাত দিয়ে চুল ঠিক করে সোজা হয়ে দাঁড়ায়। ঠিক তখনই ছোট্ট মেয়েটি হোঁচট খেয়ে পড়ে যেতে গিয়েও নিজেকে সামলে নেয়। তবে তার হাত থেকে একটা লাকড়ি গড়িয়ে মাটিতে পড়ে। একটা পড়া মানেই সব নামিয়ে আবার নতুন করে আঁটি বাঁধতে হবে। একা হাতে কুড়িয়ে নেওয়া সম্ভব নয়। বড় বোনটি এগিয়ে এসে নিজের লাকড়িগুলো নামিয়ে ওকে সাহায্য করতে যাবে, ঠিক তখনই পেছন থেকে গম্ভীর ভারী এক পুরুষালী কণ্ঠ ভেসে আসে। মেয়ে দুটো থমকে দাঁড়ায়, ধীরে ধীরে পেছন ফিরে তাকায়। মাহাদির চোখে স্থিরতা, মুখে সৌজন্যমূলক হাসি। দাঁড়াও, আমি উঠাইয়া দেই, শান্ত কণ্ঠে বলল সে। জোহান উপুর হয়ে শুয়ে আছে, পরনে কালো শার্ট। রাতভর নেশা করে বাড়ি ফিরেছে। বিকেল গড়িয়ে গেলেও তার মাথা ঝিমঝিম করছে, শরীরে ক্লান্তি চেপে বসেছে। ঘরটাও তেমনই বিধ্বস্ত। জিনিসপত্র এলোমেলো, এক কোণে পড়ে আছে তার গিটার, ধুলোর আস্তরণ জমেছে স্ট্রিংয়ের উপর। রুমানা আয়শাকে ওর ঘরে পাঠিয়েছে। আয়শা দরজার কাছে দাঁড়িয়ে ধীরে ধীরে ডাক দিল, জোহান ভাই। বিরক্ত হয়ে জোহান তাকে ধমক দেয়, কিন্তু পরক্ষণেই দীর্ঘশ্বাস ফেলে বালিশের নিচ থেকে ফোনটা বের করে। আধবোজা চোখে স্ক্রিনের দিকে তাকায়। আসরের আজান দিতে মাত্র কয়েক মিনিট বাকি। সময় দেখে ওর মাথা আরও ভারী হয়ে আসে। তাকে আজই একটা জরুরি কাজে বের হতে হবে। অথচ এই ঘুম শরীরের সমস্ত শক্তি শুষে নিচ্ছে। এত ঘুম আসে কোত্থেকে? নিজের মনেই বিড়বিড় করে সে। চোখের পাতায় ক্লান্তির ভার টেনে উঠে বসে। জোহান ধীরগতিতে উঠে বসে। মাথাটা এখনও ভার ভার হয়ে আছে। বিছানার পাশে রাখা সিগারেটের প্যাকেট থেকে একটা বের করে ঠোঁটে চেপে ধরে। লাইটারের আঁচে আগুন ধরায়। ধোঁয়ার কুণ্ডুলি ধীরে ধীরে ছড়িয়ে পড়ে ঘরের বাতাসে। তার কণ্ঠে স্পষ্ট বিরক্তির ছাপ। রুট স্বরে বলে ওঠে, আয়শা, যা তো, তেঁতুল জল আন। সিগারেটের ধোঁয়া ছেড়ে খানিকটা আয়েশ করে বসে। তারপর অসন্তুষ্ট কণ্ঠে বিড়বিড় করে, ধ্যাত, সঙ্গে যদি একটা চা থাকতো, তাহলে বালের মাথাটাও হয়তো ঠিক হয়ে যেত। দরজার ফাঁক দিয়ে আয়শা একবার উকিঝুঁকি দেয়, তার চাহনি কৌতূহল। জোহান তাকে দেখে সরু চোখ করে তাকায়। ধমকে সুরে বলে ওঠে, তোকে না বলেছি তেঁতুল জল আনতে?
বালের হ্যাংওভারকে আমার মাথাটাকে একেবারে। কথাটা শেষ করার আগেই আবার ধোঁয়া ছাড়ে। দৃষ্টি স্থির হয় আয়শার উপর। আয়শা ঢোক গিলে ধমকের তেজে দৌড়ে সেখান থেকে পালায়। যেতে যেতে গালমন্দ করে মনে মনে শুধায়, শালায় খাইব গু গোবর, হাঁকব কি সন্দেশ। ওইসব অখাদ্য না খাইলে কি বড়লোকের বেটাগো বাথরুমের হিসাব নিকাশ ক্লিয়ার হয় না। শালায় ধমক দেয় আমারে। আমারে চিনে আমি কত বড় পকেটমার জানে। দাঁড়া বেটা, তোর পকেট মাইরা হাতে যদি ভিক্ষার থাল ধরাই না দেই তাইলে আমার নামও আয়শা না। তিনতলার পুরোটাই অতিথিদের থাকার জন্য নির্ধারিত। তবে করিডোরের একেবারে শেষ মাথায় যে কক্ষগুলো রয়েছে সেগুলো সবসময় তালাবদ্ধ। সেখানে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। তবে উপরের দিকে একটা রুম আছে যা পুরোপুরি বইয়ে ঠাসা। একটা ছোটোখাটো ব্যক্তিগত লাইব্রেরির মতো। দেয়ালে সারি সারি বুক সেলফে পুরনো থেকে নতুন নানা ধরনের বই গুছিয়ে রাখা। রুমের মাঝখানে বসার জন্য নরম সোফা আর কয়েকটা চেয়ার সাজানো। এখানে এখন 3 জন বসে আছে। ফারাজ লম্বা চেয়ারে হেলান দিয়ে বসা, এক পা তুলে অন্য পায়ের হাঁটুর উপর রেখেছে, হাতে লাল আপেল। মাঝে মাঝে কামড় বসিয়ে রস উপভোগ করছে। তার চোখে কালো সানগ্লাস, গায়ে সি গ্রিন রঙের ফুল হাতা শার্ট, যার হাতা কোনোই পর্যন্ত গুটিয়ে রাখা। অভ্র মোবাইলে মগ্ন। গেমের স্ক্রিনে চোখ আটকে আছে, আঙুলগুলো দ্রুত নড়ছে। পাবজির উত্তেজনায় সে চারপাশ ভুলে গেছে। তাদের সামনে বসে আছে বজ্র, মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। ধৈর্যের বাঁধ ভাঙার উপক্রম। কিছুক্ষণ নীরবে বসে থাকার পর অবশেষে ফারাজের দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ে, কিরে ফারাজ, এখানে ডেকে বসিয়ে রেখেছিস কেন? ফারাজের মনোযোগ তখনও তার আপেলের দিকে। তবে বজ্রের গলা শুনে সে ধীরগতিতে সানগ্লাসটা নাকের কাছে নামায়, চোখ উপরে তুলে একবার তাকিয়ে ঠোঁটে এক পেশে হাসির আভাস ফেলে বলে, ওহে বজ্রপাত, কিছু বলেছ নাকি? বজ্রের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সে কপালে ভাঁজ ফেলে বলে ওঠে, আরে ভাই, এই ঘরে ডাকলি কেন? ফারাজ আবার আপেলে কামড় বসিয়ে অনায়াস ভঙ্গিতে বলে, তুই এসেছিস কেন? বজ্র কিছুটা রাগ নিয়ে বলল, তুই ডেকেছিস যে। ফারাজ এবার চোখের উপর দিয়ে সানগ্লাসটা ঠেলে আবার ঠিক জায়গায় বসিয়ে নেয়। তারপর ঠোঁট বাঁকিয়ে হেসে বলে, জাহান্নামে ডাকলেও যাবি, যা। না চাইলেও সঙ্গে করে তোকে নিয়ে যাব, লাভিং করি যে তোকে। অভ্র হঠাৎই এক ঝটকায় ফোনের স্ক্রিন থেকে চোখ তুলে ফারাজের দিকে তাকায়। চোখে মুখে বিরক্তি টেনে বলে, এই ভাই, ছোট লোকই কথা বলবেন না। এমনিতেই স্ত্রীহীনা এতিম পুরুষ আমি, তার উপর ছোট লোকই ইংরেজি বলে আমার নাড়ি ভুড়ি নাড়িয়ে দেওয়ার কোনো মানেই হয় না। ফারাজ ঠোঁট বাঁকিয়ে তাচ্ছিল্যের হাসি দেয়। আসছে আমার বড়লোকের সাওয়াল নবাবী সেমাই। অভ্র বিন্দুমাত্র দমে না গিয়ে তৎক্ষণাৎ জবাব দেয়, আপনার মতো এলাচ হওয়া থেকে সেমাই হওয়াই ভালো। অন্তত গিলে ফেললে পেটে গিয়ে শান্তি দেবে। আপনাকে তো গেলার আগেই ডাস্টবিনে ফেলে দিতে হয়। ফারাজের ঠোঁটের হাসি মিলিয়ে যায়। সানগ্লাসের ভেতর থেকেই তার দৃষ্টি তীক্ষ্ণ হয়ে ওঠে। অভ্র এক মুহূর্তে চুপ মেরে যায়। ফারাজ কয়েক সেকেন্ড স্থির তাকিয়ে থাকে। তারপর হঠাৎই হাসে। সে এবার বজ্রের দিকে তাকিয়ে বলে, সার্জন, তোমার কাজ হচ্ছে সার্জারি করা। তোমাকে দেশে কেন আনা হয়েছে জানো তো? হ্যাঁ। তোর কাজ ভাই কিডনি, লিভার, চোখ সব কিছু বের করে আনা। আর আমার কাজ? ফারাজ মুচকি হাসে। হেসে ফের বলে, কলিজাটা বের করা আমার কাজ। সন্ধ্যা নেমেছে। আকাশ জুড়ে লালচে আভা, যেন রক্তের দগদগে দাগ লেগে আছে। বাতাস ভারী হয়ে উঠেছে অজানা উত্তেজনায়। বাড়িতে এই মুহূর্তে জান্নাত আর মারিয়া ছাড়া কেউ নেই। জান্নাত উঠানে গাছগুলো ছাঁটাই করতে ব্যস্ত। চিত্রার হাতে লাগানো গাছগুলো পরম যত্নে ছাড়ছে সে। মেয়েটা কাজের ছিল। হাতে গাছের পরশ পড়লেই তা ফুলে ফলে ভরে উঠত। মারিয়া বারান্দা থেকে কাপড় তুলে ফেলে আকাশের দিকে তাকায়। সূর্য ডুবে গেছে।
পাখিরা নীড়ে ফিরছে ব্যস্ত পায়ে, তবে আকাশের লালচে রঙে অস্বস্তি জাগে তার মনে। কাপড় গুছিয়ে মারিয়া ঘরের দিকে এগোয়। শ্বশুরটা বিছানায় একা পড়ে আছে, তাকে ওষুধ দিতে হবে। তার আগে একটা কয়েল ধরিয়ে আসতে হবে। বড় ঘরে পা রাখতেই হঠাৎ জান্নাত বাহির থেকে ছুটতে ছুটতে এসে দরজা বন্ধ করে দেয় প্রচণ্ড শব্দে। মুখে ভয় জমে আছে, নিঃশ্বাস অস্থির। ভাবি, ভাবি, কারা যেন আইছে। কালো গাড়ি, তাগড়া মরদ, কালো পোশাক পরা, আমাগো বাড়ির দিকেই আসতাছে। মারিয়া থমকে দাঁড়ায়, তার দৃষ্টি দরজার দিকে আটকে যায়। পরক্ষণেই দরজায় প্রচণ্ড আঘাত, ধাক্কা দেয় তার কানে, গায়ে, মনে। ধকধক করে ওঠে বুকের ভেতরটা। ভাবি, ওরা চইলা আসছে। জান্নাত ফিসফিস করে, গলাটা আতঙ্কে কাঁপছে। মারিয়া শ্বাস নিতে ভুলে যায় এক মুহূর্তের জন্য, তারপর আস্তে করে শুধায়, আবার কোন বিপদ আইল? ফারাজ বারান্দায় দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ ফোনে জরুরি কথা বলে রুমে ফিরে এলো। গায়ে কালো রঙের টি শার্ট ও ট্রাউজার। রুমে ঢুকে দেখল চিত্রা খাটে বসে মনোযোগ দিয়ে খবরের কাগজ পড়ছে। ইদানিং পত্রিকা আসার সঙ্গে সঙ্গেই চিত্রা নিচ থেকে তা তুলে নিয়ে আসে, তারপর সারাদিন সেটা পড়েই কাটিয়ে দেয়। ফারাজ রুমে ঢোকার পরও চিত্রার দৃষ্টি কাগজের পাতায় নিবদ্ধ। কিছুক্ষণ দাঁড়িয়ে সে বিরক্ত চোখে তাকিয়ে থাকল, তারপর ভ্রুকুটি করে বলল, আগুন সুন্দরী, একবার আমার দিকে তাকাবে? চিত্রা কোনো রকম প্রতিক্রিয়া দেখালো না, তার দৃষ্টি এখনও পত্রিকাতেই আটকে আছে। ফারাজের ভেতর অস্বস্তি আর বিরক্তি জমতে লাগল। ধীর পায়ে এগিয়ে গিয়ে একটানে খবরের কাগজটা কেড়ে নিতেই চিত্রা চমকে উঠল। আরে, এভাবে নিলেন কেন? আমি তো এখনো শেষ করিনি। ফারাজ কাগজের ভাঁজ খুলে চোখ বুলিয়ে বলল, এসব কি দেখছিলে? কেন, মডেলদের? এই অংশটাই আমার সবচেয়ে ভালো লাগে। ফারাজ কপাল কুঁচকে কাগজের পাতার দিকে তাকালো। কিছুক্ষণ চুপ থেকে গম্ভীর কণ্ঠে বলল, তাই বলে আন্ডারপ্যান্ট পরা ছেলেদের ছবি দেখতে হবে? আরে, ওটা তো বিজ্ঞাপন। চিত্রা সহজভাবে উত্তর দিল, বিজ্ঞাপন হোক বা যাই হোক, দেখার কি দরকার? যদি এতই শখ থাকে আমাকেই বলতে পারো। ওই বিজ্ঞাপনে ছেলেগুলো যা পড়ে আছে তার চেয়ে 1000 গুণ দামি জিনিস আছে তোমার স্বামীর কাছে। তুমি চাইলে এখনই ঘরের ভেতর চাড্ডি পরে ক্যাটওয়াক করে দেখাতে পারি। চিত্রা ফারাজের কথায় চোখ বড় বড় করে তাকালো, তারপর বিরক্ত মুখে বলল, ধন্যবাদ, লাগবে না। আপনি শুধু আমার পত্রিকাটা ফিরিয়ে দিন তো। যদি না দিই, কেড়ে নেব। ফারাজ চিত্রার দিকে এগিয়ে এসে কানের কাছে মুখ নামিয়ে ফিসফিসিয়ে বলল, উফ, আগুন সুন্দরী, কেড়ে নেওয়ার খেলায় এলাহির সঙ্গে পারা মুশকিল। ফারাজ চিত্রার দিকে এগিয়ে এসে কানের কাছে মুখ নামিয়ে ফিসফিসিয়ে বলল, ভয় পাই না, কারণ কি জানেন, আমিও এলাহি বাড়ির বউ। ফারাজ কিছু না বলে শুধু তার গভীর দৃষ্টি স্থির করে রাখে চিত্রার চোখে। তারপর পকেট থেকে লাইটার বের করে পত্রিকার এক কোণ ধরে আগুন লাগিয়ে দেয়। মুহূর্তে শিখার ঝলকানি চারপাশে ছড়িয়ে পড়ে। চিত্রার চোখের সামনে আগুনের লেলিহান শিখা নাচছে, কিন্তু তার দৃষ্টি স্থির, ভয়হীন। বরং সেই লেলিহান আগুনের প্রতিফলনে তার ঠোঁটের কোণে রহস্যময় হাসি দোল খাচ্ছে। পত্রিকাটা দাউ দাউ করে পুড়ে যাচ্ছে, ছাই হয়ে মেঝেতে ঝরে পড়ছে। ফারাজ বাকি অংশ ফ্লোরে ফেলে দেয়, আগুন ধীরে ধীরে নিভে আসে। এরপর ফারাজ চিত্রার কোমর স্পর্শ করে তাকে কাছে টেনে নেয়। মুখ একদম কাছে এনে অধরে মদিরা ছোঁয়ায় গভীর কণ্ঠে বলে, আমি বিনা দুনিয়ার অন্য পুরুষের দিকে মনোযোগ দেওয়া তোমার জন্য হারাম। তুমি কেবল আমাকে দেখবে, আমাকে নিয়েই ভাববে। ছলনার চেষ্টা করলে ভালোবাসাকে তোমার সঙ্গে দাফন করে দেব। চিত্রা মৃদু ঢোক গিলে ফিসফিস করে বলল, অধিকারের ক্ষমতায় বলছেন নাকি ভালোবাসার? কথা বলতে ক্ষমতার প্রয়োজন নেই আগুন সুন্দরী। চিত্রা চোয়াল শক্ত করে বলল, চিন্তা নেই, আপনার আগুন সুন্দরী আমির তো আপনার হয়েই থাকবে। আপনি যদি হন জল, তবে আমি আগুন। যে আমায় ধরবে সেও পুড়ে মরবে। আমি সহজে ধরা দেওয়ার পাত্রী নই সোনাবর।
ফারাজ এক ধাপ এগিয়ে গিয়ে প্রশ্ন করে, কিন্তু আমার আগুন সুন্দরী আমার কাছে ধরা দেবে কবে? চিত্রা চোখ নামিয়ে মৃদু হাসে, যেদিন আগুন জলে মিলিয়ে যাবে। ফারাজ চিত্রাকে বিছানার দিকে ইশারা করে। চিত্রা বিস্ময় ভরা দৃষ্টিতে তাকাতেই ফারাজ হেসে বলে, তুমি বউ বিছানায় আসো, আগুন জলে মিলিয়ে দেওয়ার দায়িত্বটা আমার। যা বেডা লুচ্চা, তুই বেডি এদিকে আয়, বাসরের ফিলিংস পাচ্ছে তোর স্বামী। চিত্রা কিছু বলার আগেই ফারাজ এগিয়ে আসে। চিত্রা এক মুহূর্ত দেরি না করে বালিশ ছুঁড়ে মারে তার দিকে। ফারাজ ততক্ষণে বালিশটা ধরে ফেলেছে। এবার সে দৌড়ে চিত্রার দিকে এগিয়ে আসে। চিত্রা দ্রুত খাটের উপরে ওঠে, হাতে আরেকটা বালিশ নিয়ে আড়াল করে নিজেকে। আবে হালা, দূরে থাকেন, বারবার গোসল করতে ভালো লাগে না। হালা আবার কে? বলদি নেশা করলি নাকি? চোখ মেলে কাছে আয়, কাছে এসে চুমু খেয়ে দেখ আমি কে। ফারাজ ধীরে ধীরে খাটের উপরে উঠে যায়। যতই সে এগোয় চিত্রা ততই পেছাতে থাকে। দেখুন, আমি ভাত খাবো, রাত হয়েছে। না বউ, তুমি আমাকে খাবে, একেবারে হালাল ফুড আমি। চিত্রা দিশেহারা হয়ে বলল, আমাদের তো আবার ঢাকায় যেতে হবে, চলুন নিচে যাই। ফারাজ ঠোঁট বাঁকিয়ে বলল, আগে পীড়িতের দুনিয়া থেকে তোমাকে ঘুরিয়ে তো নিয়ে আসি, তারপর নিচে উপরে সবখানেই যাওয়া যাবে। চিত্রার পিছু হটতে পারে না, খাটের কোণ ঘেঁষে পিঠ ঠেকে যায়। ভয় আর লজ্জার মিশেলে সে একদৃষ্টিতে ফারাজের দিকে চেয়ে থাকে। ফারাজ তার দৃষ্টি দেখে মুচকি হাসে, এক হাতে চুলে হাত বুলিয়ে গুনগুন করে গান ধরে। ডু ইউ ওয়ান্ট মি, ডু ইউ নিড মি, ওয়ানা লাভ মি, আজা বেবি মেরে নাল রাইট নাও। ফারাজ চিত্রার একেবারে কাছে যাওয়ার আগেই দরজায় কড়া নাড়ার শব্দে একরাশ চাপা বিরক্তি নিয়ে দরজার বাহিরে দাঁড়িয়ে থাকা মানুষটাকে উদ্দেশ্য করে বলে, আরে কোন শালার যৌবনে আবার ধাক্কা লাগলো যে আমার বাসরে কল্লা ঢুকাতে হলো। বালের বাড়িতে বেশি দিন থাকলে আমার আর আব্বা ডাক শোনা হবে না। ফারাজের মুখটা ছোট হয়ে আসতেই চিত্রা খিলখিলিয়ে হেসে ওঠে, কিন্তু ফারাজের তীক্ষ্ণ দৃষ্টি তার হাসি মুহূর্তেই স্তব্ধ করে দেয়। বেডি, আদৌ কি তুই আমার আপন বউ? কুত্তার পেটে ঘি হজম হয় না জানা আছে। নারী হলো গিয়ে সেই জাতের, বেশি ভালোবাসা হজম হয় না। দাঁড়া বেডি, বিদেশ গিয়ে যদি তোরে প্রবাসীর বউ না বানাই, তবে আমার নামও দা ফারাজ এলাহিনা। তখন ইমুতে খালি আমাকে দেখবি আর ভালোবাসার জন্য নুন লাগানো জোকের মতো ছটফট করবি। ফারাজ আর কথা না বাড়িয়ে চুলে হাত বুলিয়ে দরজার দিকে এগিয়ে যায়। দরজা খুলতেই দেখে মিতালি দাঁড়িয়ে আছে। ফারাজ চোখ সরু করে বলল, আরে তোরই কমতি ছিল, আয় আয়, তোর তো কাজই অন্যের পিড়িতে ঠ্যাং ঢোকানো, ভেতরে আয়, এসে ভালো করে ঠ্যাং ঢোকা। মিতালি আজকে আর ফারাজের কথায় ঠাস করে জবাব দেয় না। রুমের ভেতরে একবার উকি দেয়। চিত্রা বিছানা থেকে ততক্ষণে নেমে ফারাজের পাশে এসে দাঁড়িয়েছে। মিতালি একবার চিত্রার দিকে তাকায়, অন্যবার ফারাজের দিকে। অস্থির চোখে একটা ঢোক গিলে মৃদু কণ্ঠে বলে, আপার সঙ্গে একটু কথা ছিল খালু। খাবার টেবিলে বসে অভ্র গেমস খেলছে। একটু পর ঢাকার উদ্দেশ্যে রওনা হতে হবে। আগে পেটকে শান্ত করাতে হবে, তবেই তো দুনিয়া শান্ত হবে। চিত্রার ফারাজ বাহিরে থেকে যাওয়ার পথে ডিনার করবে, তাই নিচে নামেনি তারা। অভ্রর পাশে বজ্র বসে আছে। আয়শা দুজনের জন্যই খাবার পরিবেশন করছে। বজ্র নির্বিকার ভঙ্গিতে খেতে ব্যস্ত, তবে অভ্রর খাওয়ার দিকে কোনো মনোযোগ নেই। খান না কেন সরকার ভাই? অভ্র গেম থেকে চোখ সরিয়ে সরু দৃষ্টি ফেলে আয়শার দিকে তাকায়। মনে মনে ভাবছে, এই গোয়ালি আজা তো ভালো হয়ে গেল কিভাবে? এই মেয়ে তো মিঠা পানির মাছ না যে মুখ দিয়ে মধু ঝরবে। শালি তো আস্ত একটা নিম গাছ। সরকার ভাই, আয়শা আবারও ডাকল। অভ্র গলাটাকে ভারী করে বলল, জি মাননীয় গু মন্ত্রী। খাচ্ছেন না কেন? একটু শাক দিই। অভ্র কাঁধ ঝাঁকিয়ে প্লেট এগিয়ে দিতে আয়শা পুরো শাকের বাটি কাত করে প্লেটে ঢেলে দিল। আরে আরে, এত শাক কে খাবে? বেশি শাক খেলে তো গুয়ের রং শাকের মতো হয়ে যাবে।
আরে খান না সরকার ভাই। অভ্র দীর্ঘশ্বাস ফেলে এক চিমটি শাক তুলে মুখে নেয়। তারপর স্বস্তির শ্বাস ফেলে বলে, বাহ, রান্না তো দারুণ হয়েছে। এই মর্গের ডাক্তার, খাবি নাকি? বজ্র মুখের ভাত শেষ করে শান্ত স্বরে বলল, নিউরোসার্জনকে মর্গের ডাক্তার বলার মানে কি? ভাই, কাজ তো ওই একটাই তোদের, কেটে ছিঁড়ে জিনিস বের করা। খাবি না শাক? না, পেট ভরে গেছে, তুই খা। এই আয়শা, আমাকে 2 চামচ ডাল দাও তো। আয়শা বজ্রকে ডাল এগিয়ে দিয়ে অভ্রর প্লেটের দিকে তাকাতেই থমকে গেল। অবাক চোখে দেখল প্লেট একদম পরিষ্কার, একটুও শাক বাকি নেই। শাকটা কি তবে এতই মজার হয়েছিল? আয়শা কিছু বলতে যাবে ঠিক তখনই জমেলা দৌড়ে এসে তেতে ওঠে। কিরে সেমরি, লেপটিনের পেছন থেকে যে হাঁক পাতা তুলে আনছিলি সেইগুলা কই? ফালায়া দিছোস নি? অভ্র থমকে যায়। আয়শার দিকে সন্দেহ ভরা চোখে তাকায়। আয়শা ঠোঁটের কোণে হাসি চেপে অভ্রকে চোখ মেরে বলে, খাও খাও, আরও মোচ মেরে খাও। গুয়ের শাক যে তোমার এত পছন্দ হবে তা জানা ছিল না, বলে সে হো হো করে হেসে ওঠে। বজ্রর মুখ বিরক্তিতে কুঁচকে যায়। ভাগ্যিস শাকটা খায়নি, আনহাইজিনিক খাবার খেয়ে না জানি কি হতো। সে প্লেট একপাশে সরিয়ে বসে। অভ্র আয়শাকে কিছু বলার আগে আয়শা দৌড়ে সেখান থেকে পালায়। অভ্র তখনও বোঝার চেষ্টা করছে। কথাটা পুরোপুরি মাথায় ঢুকতেই তার মুখ শুকিয়ে যায়, চোখ স্থির হয়ে যায় শূন্যে। কিছুক্ষণ চুপ থেকে আচমকা উঠে দাঁড়িয়ে চিৎকার করে, গুয়ালি রে, তোরে আজকে খাইছি, বলেই ওয়াক ওয়াক করতে করতে দৌড়ে বেসিনের দিকে যায়। বজ্র একবার এদিক তাকায় তো একবার ওদিকে, যেন বুঝতেই পারছে না এখানে কি হচ্ছে। ঠিক তখনই জমেলা তার কাঁধে হাত রেখে গম্ভীর গলায় বলে, এই দামরা, আর হাউ মাস গিলবা? গো রুমে, আমার স্লিপিং পাইছে। আজকে নো লুমান্স, আর এংরি উইথ ইউ, ইউ ননসেন্স দামরা, আন্ডারস্ট্যান্ড? বজ্রর তো চোয়াল অবধি খুলে যাওয়ার অবস্থা। হিচকি তুলে মনে মনে শুধু বলে ওঠে, হায় আল্লাহ, এ কোন পাগলের বাড়িতে এসে পড়লাম? এখানে তো সবাই দেখি মানসিক প্রতিবন্ধী। হাসপাতালের করিডোরে কিছুক্ষণ নীরবে পায়চারি করে সোহাগ ধীরে বাইরে বেরিয়ে আসলো। রাত ঘন হয়ে এসেছে। ল্যাম্পপোস্টের ম্লান আলো ঝিমিয়ে পড়া শহরে নীরব রাস্তা আস্তে যাচ্ছে। মাথা নিচু করে সোহাগ হাঁটছে, পায়ে অদৃশ্য শিকল বাঁধা। ফারাজ বাবার চিকিৎসার জন্য লোক পাঠিয়েছিল বাসায়। চিকিৎসা এখানকার হাসপাতালে 2 দিন চলবে, তারপর ঢাকায় স্থানান্তর। সেখানেও কাজ না হলে বিদেশে নিয়ে যাওয়া হবে। এত তৎপরতা, এত আয়োজন, সবই চিত্রার জন্য। কারণ ফারাজ তাকে ভালোবাসে, ভালোবাসারই প্রকাশে কোনো কার্পণ্য নেই। কারণ ফারাজের কোনো টাকার অভাব নেই। যার টাকা আছে তার জন্য ভালোবাসা দেখানো যেন সহজ হয়ে যায়। মানুষকে খুশি করতে তার সময় লাগে না, চিন্তাও হয় না। চিত্রা নিশ্চয়ই খুশি হবে, হওয়ারই কথা। ফারাজ তার পাশে দাঁড়িয়েছে, সাহায্য করছে, নিরাপত্তা দিচ্ছে। সোহাগ থেমে যায় এক পলক। তার কি আছে? না আছে টাকা, না আছে সেই সুযোগ। সেও চেয়েছিল চিত্রাকে খুশি করতে, ভালো রাখতে, কিন্তু পারল কই? আর এখন তো সেই চেষ্টাটুকু করার অধিকারও নেই। সোহাগ একটা নিঃশ্বাস ফেলে বলল, তারা হৃদয়ে মিশেও অন্যের হয় কিভাবে? অভাবে নাকি স্বভাবে? সোহাগ চেকশার্টের হাতা গুটিয়ে নিস্তব্ধ রাস্তায় বসে থাকা নেড়ি কুকুরটার দিকে একবার চেয়ে আকাশের দিকে তাকায়। গলা ছেড়ে গান ধরে, পেয়ে হারানোর বেদনায় পুড়ে চলেছি সারাক্ষণ, কেন তুমি মিছে মায়ায় বেঁধেছিলে আমায় তখন। সোহানের ব্যবসা ভালোই চলছে। প্রতিদিনের হিসাব, লাভ লোকসান সবই সুমনের হাতে। সুমন সোহানের কালো ব্যবসা সম্পর্কে অনেক কিছুই জানে, জেনেও না জানার মতো থাকে। এসবে ঢুকে লাভ কি? সোহান তো পরিবারের কারো দিকে নজর দিচ্ছে না, কারো সঙ্গে খারাপ ব্যবহার কখনো করেনি। তাই অন্যের লুকানো রূপটা উন্মোচনের তো কোনো প্রয়োজন নেই। অন্তত পরিবারের সামনে সোহান মানুষ থাকুক, অমানুষের মতো রূপটা লুকিয়ে রাখুক, তাতেই চলবে। তবে মাঝে মাঝে মনে হয়
এই মিথ্যার জাল একদিন না একদিন ছিঁড়ে যাবে, কারণ যতই লুকানো হোক শেষ পর্যন্ত সত্যি একদিন পৃথিবীর সামনে বেরিয়ে আসবেই। সুমন তার হিসাব শেষ করে সোহানের রুম থেকে বের হতেই সিফাত রুমে ঢুকল। সোহান সিফাতকে নিজ হাতে গড়ে তুলেছে। তার গল্প একেবারে ভিন্ন। সিফাতের কোনো নাম ছিল না, কোনো পরিচয় ছিল না। সোহান তাকে নাম দিয়েছে, পরিচয় দিয়েছে। তারা শুধু শরীরে নয়, মন আর আত্মায়ও এক। সোহান লুঙ্গির গিট ঠিক করতে করতে সিফাতকে বলল, খবর কি ভাইজান? নিকলির আরেকটা বড় প্রজেক্ট আসছে। ভূয়া কিন্তু কাজের নির্দেশ দিছে, এবার অক্ষরে অক্ষরে তা পালন করার পালা। সোহান জবাব দেয় না, তবে ভূয়াদের সঙ্গে নতুন প্রজেক্টে সামিল হতে পারলে কিন্তু মন্দ হয় না। নিকলির হাওর এলাকা জুড়ে তার গড়ে তোলা অবৈধ ব্যবসার বিস্তৃতি সম্পর্কে আজও জানে না। সবাই জানে ভূয়া নামের কেউ একজন আছে যার নির্দেশে সকল অবৈধ ব্যবসা হয়, কিন্তু তাকে আজ অবধি কেউ দেখেনি। সবাই শুধু তার নামের পদবি জানে। কেউ জানে না তার নাম কি, কে সে, দেখতেই বা কেমন। একেবারে ভূয়ার কাছের মানুষগুলোই হয়তো তার সম্পর্কে জানে। কথায় আছে না, বাপেরও বাপ আছে, ভূয়ারা ঠিক তেমন। দেশীয় অবৈধ ব্যবসার বাপ বলে তাদের। তবে ভূয়াদের ব্যবসার একটা বিশেষত্ব হলো তারা নারী পুরুষ ভেদাভেদ করে না। উভয়কে ঘিরেই তাদের ব্যবসা। সোহান ভূয়াদের সঙ্গে কাজ করেই কালো জগতে প্রবেশ করেছে। সোহানের কাজ শুধুমাত্র প্রজেক্টের জন্য মাল রেডি করা, তবে মাল জায়গা মতো পৌঁছানোর দায়িত্ব ভূয়াদের। কদিন আগে যে প্রজেক্টটা সফল করেছে তাও ভূয়াদের আন্ডারেই ছিল। অগর নতুন প্রজেক্টটা কিনিয়া 100 মানুষ লাগব, 50টা মেয়ে মানুষ, বাকি 50 পুরুষ মানুষ। এত মানুষ দিয়া শালারা করেটা কি? দান্ডা চালাইব ভাইজান, বুঝেন না? ফারাজ চিত্রার মসৃণ হাতটি দৃঢ়ভাবে ধরে সিঁড়ি বেয়ে নিচে নামছে। চিত্রার পরনে গভীর রাত্রির মতোই কালো একখানা শাড়ি, যার প্রতিটা ভাঁজে গাঢ় নিঃশব্দতা জমে আছে। সাজগোজে কৃত্রিমতার ছায়া নেই, অথচ তার অনবদ্য সৌন্দর্য নিঃশব্দে শাসন করছে চারপাশ। ঠোঁটে একটুখানি রানী গোলাপি লিপস্টিক, সেও কোনো রক্তজবার নিঃশ্বাস। এই লিপস্টিক ফারাজি উপহার দিয়েছিল। চিত্রাকে দেখা মাত্রই আয়শা ছুটে এসে শুধায়, আপা, আপনি ঠোঁটে যেই লিপস্টিক দিয়েছেন ওইটা দেন না আমারে, আমি একটু লাগাইয়া দেখি, টেস্ট কইরা বুঝি কেমন। চিত্রার উত্তর দেবার অবকাশ হওয়ার আগেই ফারাজ পকেটে হাত গুজে চিত্তাকর্ষক ভঙ্গিতে সাড়া দেয়, তোর টেস্ট করার দরকার নাই, ওইটা আমি অনেক আগেই টেস্ট করে ফেলেছি। তার কণ্ঠের ইঙ্গিতপূর্ণ রসবোধে হলরুমে প্রবেশ করা রুমানার মুখটা ফস করে ওঠে। তবা, ছেলেটারে মানুষ করতে পারলাম না। হলরুমে তখন ব্যস্ততা ও শোরগোল। অভ্রঘরের লাগেজগুলো বাহক দিয়ে গাড়িতে তোলাচ্ছে। বজ্র তার সঙ্গে। ক্ষণস্থায়ী যাত্রা হলেও প্রস্তুতিটা দীর্ঘ অভিযানের মতো। চিত্রার কাছে মিতালি আর আয়শা মানে অন্যরকম মানসিক আশ্রয়, তাই তাদের ছাড়া 2 দিনের ভ্রমণও তার কাছে ভাবনার অতল ছিল। দুজনকেই সঙ্গে করে সে ঢাকায় নিয়ে যাচ্ছে। উপরন্তু ফারাজ সারাদিন থাকবেই কাজের দিকচিহ্নে নিবিষ্ট। বাসায় একা একা চিত্রার দিন মিতালি আর আয়শাকে ছাড়া কি করে কাটবে? এক এক করে হলরুমে জড়ো হয় ফারিয়া, নদী, নুরি, মোহনা ও নীরু। নীরু প্রথমে আসতে চায়নি। ভেতরে ভেতরে দ্বিধা ও ক্লেশে জর্জরিত ছিল সে। কিন্তু ফারাজের প্রতি তার নিঃশব্দ নিঃশেষ প্রেম তাকে বসে থাকতে দেয়। যাওয়ার আগে ফারাজকে চোখে না দেখলে এই 2 রাতই তার কাছে হয়ে উঠত নিদ্রাহীন অপেক্ষার বন্দিশালা। আম্মা যান, জলদি আইসা পইর, যদিও তুমি না গেলেই পারতা। পুরুষ মানুষকে কত কাম থাকে, কত দিকে দৌড় পারণ লাগে, সবখানে কি আর ঘরের বউরে নিয়া যাওন যায়? বউগো কাম ঘরে থাকা, সংসার সামলানো, বাচ্চা পয়দা করা। ফারাজ এক মুহূর্ত চুপ থেকে ঠোঁট বাঁকায়, তারপর স্বরটা দৃঢ় করে বলে ওঠে, হ্যাঁ আম্মা, বাচ্চা পয়দার নমুনা তো দেখছি। এত বাচ্চা বাড়িতে যে তাদের ডাইপার দিয়ে ডাস্টবিন ভরে গিয়েছে, আর বাকি রইল সংসার সামলানো। তো সামলাও না।
আমার জন বাদেও ঘরে বউয়ের অভাব নেই। ওদের সামলাতে বলো, নিজে সামলাও। চিত্রা কোথায় যাবে, কখন যাবে, কয় ডজন বাচ্চা পয়দা করবে তার সিদ্ধান্ত একান্তই আমি নেব। বউটা যেহেতু আমার, তাই তোমাদের অত না ভাবলেও চলবে। রুমানা চুপ হয়ে যান। মনে মনে না জানি কী ভাবছেন। ফারাজ মোহনার দিকে তাকায়। মোহনাটা আগ থেকেই তার পানে হাঁ করে চেয়ে আছে। চেয়ে থাকবে না কেন? ফারাজকে কি সুন্দর লাগছে! এমন পুরুষ দেখলে চোখ ফেরানো যায় না। তার উপর যদি হৃদয়ের অলিন্দ জুড়ে তার বসত থাকে। মশারি ভাবি, দোয়া করবেন আসার সময় যেন খুশির সংবাদ নিয়ে আসতে পারি। ফারাজ আরও কিছু বলতে যাচ্ছিল, তবে তার আগেই চিত্রা তাকে চিমটি মারে। এই লোককে বুঝিয়ে কোনো কাজ হওয়ার নেই, চিমটি মেরেই থামাতে হবে। ঠিক তখনই রাজন সিঁড়ি বেয়ে নিচে নামে, সঙ্গে জোহানও ছিল। দুই ভাই দুপুরের খাবার সেরে বেরোবে। জোহান একবার চিত্রার দিকে তাকায়, কিন্তু চট করে চোখ নামিয়ে ফেলে। তবে পর মুহূর্তে তার দৃষ্টি গিয়ে পড়ে মিতালির উপর। মিতালি নিচের দিকে তাকিয়ে মনোযোগ অন্য কোথাও। জোহান রাজনের দিকে তাকিয়ে চোখের ইশারায় কিছু বোঝায়। রাজন সেই ইশারা বুঝে খাবার টেবিলের দিকে এগিয়ে যায়। তবে তার আগে চিত্রা রাজনকে পেছন থেকে ডেকে বলে, ভাইয়া, আমরা আসছি। রাজন থেমে যায়। পেছন ফিরে সৌজন্যমূলক হাসি দিয়ে বলে, দোয়া করি সুস্থভাবে যেন বাড়ি ফিরতে পারো। ফারাজ রাজনের দিকে চেয়ে আছে। কিছুক্ষণ চুপ থেকে চিত্রার হাতটা আরও শক্ত করে ধরে বলে, এসে যেন দেখি ভাই তুমিও সুস্থ আছো। মানুষের তো আবার বিপদ আসতে সময় লাগে না। এতক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকা বজ্র ভেতরে প্রবেশ করে। বিরক্ত হয়ে দরজার কাছে এসে দাঁড়ায়। বারবার ফোন করেও ফারাজ কল ধরছে না। দরজার সামনে গিয়ে দাঁড়াতেই সে দেখে ফারাজ চিত্রার হাত ধরে আছে, কথা বলছে। কিছু সময় স্থির তাকিয়ে থাকে সেই দৃশ্যের দিকে। একটা শুষ্ক ঢোক গিলে কণ্ঠ খাকারি দিয়ে ফারাজকে ডাকে। ফারাজ, জরুরি কথা ছিল। ফারাজকে ডাক দিতেই ফারাজ পেছনে তাকায়। বজ্রকে দেখে হেসে বলে, ওহে বজ্রপাত সোনা পাখি, আসতাসি। ফারাজ চিত্রার হাত ছেড়ে বলে, আমি আসছি, 2 মিনিট আগুন সুন্দরী। ফারাজ বজ্রের সঙ্গে বাহিরে গিয়ে কথা বলতেই রাজন মিতালিকে বলে, তুইও যাইতাসোস নাকি? সব গেলেগা কাম করব কে? ভাই, ভাইওকে আমি আমার সঙ্গে নিয়ে যাচ্ছি। মিতালিকে কথা বলার সুযোগ না দিয়ে চিত্রা তার হয়ে জবাব দিয়ে দেয়, ভালো। রাজন হাতঘড়ির দিকে তাকায়। মুখের কোণে বাঁকা হাসি খেলা করছে। মুহূর্তেই মিতালির ফোনে কল আসে। কল রিসিভ করতেই মিতালির শরীর কেঁপে ওঠে। ওপাশ থেকে অশ্রুরুদ্ধ একটা কণ্ঠ ভেসে আসে, তোর আব্বাই আমাগোর রাইখা চইলা গেছে। মিতালি রাজনের দিকে স্তম্ভিত নয়নে তাকায়। মুখে তার সেই বাঁকা হাসি। নির্জন রাত, মেঘে ঢাকা আকাশ কান্নার ভার বহন করছে। সারা দেশ জুড়ে অস্থিরতা। কোথাও কালবৈশাখীর আগমন, কোথাও বজ্রসহ বৃষ্টি। বঙ্গোপসাগরের বুকে ইতিমধ্যে সৃষ্টি হয়েছে একটা নিম্নচাপ। আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় মানুষের মধ্যে দুশ্চিন্তার ছায়া নেমে এসেছে। সন্ধ্যার পর থেকে আকাশ জুড়ে একটানা গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। হয়তো আকাশ নিজেই নীরবে ফুঁপিয়ে কাঁদছে। এমন এক রাতে শহরের অচেনা রাস্তায় মিতালি দাঁড়িয়ে। আশ্রয় নিয়েছে একটা বন্ধ চায়ের দোকানের ভাঙা চাতালের নিচে। ভিজে কাঠ হয়ে যাওয়া এই দোকানটাই তার একমাত্র ঢাল। অটোরিকশা। রাস্তায় কোনো যানবাহনের দেখা নেই। মেঘাচ্ছন্ন বাতাসে ছায়া হয়ে মিলিয়ে গেছে তারা। চারদিকে অদ্ভুত স্তব্ধতা, মৃত শহরের মতো নিশার নীরব। মিতালির চোখে জল। বৃষ্টির ফোঁটার সঙ্গে মিশে তা ঝরে পড়ে চাতালের ফাঁক গলে জমে থাকা পানিতে। সেই পানির ঢেউ যেন তার যন্ত্রণার প্রতিধ্বনি। এই শহরে হাজারো মানুষ থাকলেও এই মুহূর্তে সে কেবলমাত্র একা। রাস্তায় একটা কুকুরও নেই। হয়তো কোনো ছাউনির নিচে কুঁকড়ে ঘুমাচ্ছে। আজ হয়তো প্রকৃতি নিজেই তার সমস্ত সত্তা গুটিয়ে নিয়েছে। মিতালির হাতের মোবাইল ফোনে একের পর এক বৃষ্টির ফোঁটা পড়ে যাচ্ছে।
স্ক্রিনটা নিস্তেজ হয়ে গেছে। বারবার চেষ্টা করেও কাজ করানো যাচ্ছে না। বাড়িতে ফোন করার শেষ আশাটুকু মিলিয়ে গেছে। প্রকৃতির মন আজ তারই মতো ভারাক্রান্ত। আকাশ কালো, বাতাস ভারী। আর এর মধ্যেই খবর এলো তার বাবা ৬২ বছরের জীবন শেষে পৃথিবীর সব মায়া কাটিয়ে চিরদিনের মতো চলে গিয়েছেন। মায়ের মৃত্যুর পর থেকে বাবাই তো ছিলেন একমাত্র আপন। যতই দূরে থাকুক, যতই কঠিন হোক, বাবা তো শেষ পর্যন্ত বাবাই হয়। শহরে আসার পর মিতালির আর বাবার সঙ্গে দেখা হয়নি। জীবনযুদ্ধে টিকে থাকার তাগিদে একসময় ছোটোখাটো কাজে কাটছিল দিন। এলাহি বাড়িতে কাজ পেয়ে একটু স্বস্তি এসেছিল বটে, কিন্তু আজ সেই স্বস্তিটুকু বিষাদের ভারে দম চাপা। চিত্রা আপার সঙ্গে জরুরি কথা ছিল, কিন্তু আজ সকাল থেকেই ফারাজ এলাহি কঠোর হয়ে উঠেছেন। কথা বলার সুযোগ তো দিলেনই না, উপরন্তু দরজাও বন্ধ করে দিয়েছেন। মিতালি অনেক কিছুই বলার জন্য প্রস্তুত ছিল। ভেবেছিল ঢাকায় গিয়ে সব খুলে বলবে, কিন্তু সময় তো আর কারো কথা শোনে না। সময় তার নিয়মেই চলে। এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে মিতালি। বৃষ্টির ফোঁটায় তার বাবার নিথর দেহটা হয়তো এখন ভিজছে কোথাও। এক অসহায় অনুচ্চার কান্না তার চোখে জমে ওঠে। মানুষ এই দুনিয়ায় থাকে সামান্য, কিন্তু মায়া বাঁধে অসামান্য। যদি একদিন চলে যেতেই হয়, তাহলে এত মায়ার কারবার কেন? বৃষ্টির মাঝে দাঁড়িয়ে থাকা মিতালিয়াস নিঃসঙ্গ, নিস্তব্ধ। এই নিস্তব্ধ শীতল শহর তার শোকের বোঝা এক ফোঁটাও ভাগ করে নেয় না। মিতালি চোখ বন্ধ করে। চোখের সামনে ভেসে ওঠে ফেলে আসা শৈশব। মনে পড়ে যায় তার শেকড় মাইতচর, হোসেনপুরের বুক চিরে বয়ে চলা ব্রহ্মপুত্রের তীর ঘেঁষে গড়ে ওঠা সেই অপূর্ব গ্রামের কথা। বৃষ্টির ফোঁটায় ধুয়ে যাওয়া মাটির পথঘাট, নতুন ধান গাছের ঘ্রাণে বাতাস ভরে ওঠে স্নিগ্ধতায়। সব কিছুই ছবির মতো ভেসে ওঠে। বাঁশঝাড়ে জলের ফোঁটা লেগে যখন হালকা হাওয়া বইতে থাকে, তখন সেই শব্দ এক ধ্রুপদী সঙ্গীত হয়ে উঠত। নদীর কূল বেয়ে ধীরে ধীরে পানি বাড়ত। ঘর থেকে ঘরে মৃদু আলো ঝলমল করত। সবই ছিল প্রকৃতির নিজস্ব দীপাবলির আয়োজন। সেই গ্রাম, সেই নিঃশব্দ সৌন্দর্য এখন শুধু মিতালির স্মৃতির খেয়ায় ভাসে। চোখ বন্ধ করলে সে সব অনুভব করতে পারে। সেই কাঁচা রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা তালগাছগুলো, যেগুলো পাতায় বৃষ্টির ফোঁটা পড়লে মর্মর ধ্বনি উঠত, সেগুলো আজও তার জায়গাতেই আছে। শুধু মিতালি হারিয়ে গিয়েছে সময়ের ভারে। ভাটার সময় কাদার গন্ধে মিশে থাকা শৈশবের গল্প আজও গল্প হয়েই মগজে গেঁথে আছে। মিতালি ছোটবেলায় পা ডুবিয়ে রাখত নদীতে, মাছরাঙার ডাকে চমকে উঠত। কখনো বা নৌকার দোলায় দুলতে দুলতে ঘুমিয়ে পড়ত। এই নদী শুধু জল নয়, এটা ছিল তার একান্ত সহচর, তার গোপন কথা শোনার নীরব বন্ধু। শরতে নদীর তীরে কাশফুলের রাজ্য গড়ে ওঠে। সেই সাদা তুলোর মতো দুলে ওঠা কাশফুলের মাঝে দাঁড়িয়ে থাকলে মনে হতো যেন সময় থেমে গেছে। বাতাসে ঘাসের ঘ্রাণ, পানির গন্ধ আর শুকনো মাটির গরম শ্বাস মিলিয়ে নেশা তৈরি হতো। মিতালি এখন সেই স্মৃতির পাহাড়ে বসে আছে। এই শহরে ঠান্ডা চাতালের নিচে আরেকটা ধাক্কা খাওয়ার পর একবার চোখ বন্ধ করে ফেলল। আর তখনই নদীর ঢেউয়ের শব্দ কানে বাজল। দূরের মাটির ঘ্রাণ ভেসে এলো তার কাছে। ফোন বাজছে। বাড়ি থেকে ফোন এসেছে। পরপর দুটো কল বাজার পর তৃতীয়টা ধরতে পারে মিতালি। বাটন যে কাজ করছে তাই অনেক। মিতালি কল রিসিভ করে হ্যালো বলার আগেই মাটির সেই সোদা গন্ধ হঠাৎ করে বদলে যায় সিগারেটের তিক্ত গন্ধে। গন্ধের হদিস করার আগেই পেছন থেকে দুটো অন্ধকার হাত তার মুখ চেপে ধরে। হাত থেকে ফোনটা ছিটকে মাটিতে পড়ে যায়। চাপা গোঙানি শব্দে চারপাশ কেঁপে ওঠে। তবে সেই শব্দ বৃষ্টির গর্জে ওঠার শব্দ আড়াল করে দিয়েছে। পড়ে যাওয়া ফোনের ওপাশ থেকে সৎমায়ের কান্না ভেজা গলা ভেসে আসে। মারে, তোর বাপের জানাজা ফজরের সময়, তুই আইবি না বাপরে শেষ দেখা দেখবার? মিতালি কোনো জবাব দিতে পারে না। না চাওয়ার এই অপারগতা তার ইচ্ছের বিরুদ্ধে নয়, বরং বাস্তবতার নিষ্ঠুর হাতে বন্দী হয়ে যাওয়ার নীরব স্বীকৃতি।
সময়টা সত্যিই তার পক্ষে নয়, কারণ আজ তার জীবনের সবচেয়ে অন্ধকার রাত। চিত্রা সহজ সরল এক মেয়ে, অভিমান করে, রাগ করে, হঠাৎ চুপচাপ হয়ে যায়। এইসবই তার ভালোবাসার নিঃশব্দ প্রকাশ। ফারাজ জানে চিত্রার এমন আচরণের আড়ালে এক গভীর টান লুকিয়ে আছে। ফারাজের দুই হাত বাড়িয়ে এই মানুষটিকে বুকের পাঁজরে আগলে ধরে বলতে ইচ্ছে করে, যে দমবন্ধ রোগে ভুগি আমি, সেই রোগের একান্ত ঔষধ তুমি। এই মুহূর্তে চিত্রা ঘুমিয়ে আছে ফারাজের বুকের উপর মাথা রেখে। শরীরটা খারাপ, গাড়িতে উঠলেই তার মাথা ধরে, বমি পায়। প্রতি সফরই এমন হয়। আর ফারাজের বুকের মধ্যে তখন হাহাকার জাগে, ইস, যদি এই কষ্টটা ভাগ করে নেওয়া যেত। চিত্রার এমন অসহায় অবস্থায় ফারাজ কখনোই চায় না তাকে একা ফেলে গাড়ি চালাতে। যদিও ড্রাইভ করা তার খুবই পছন্দ, আজকে ইচ্ছে ছিল, তবে সে ড্রাইভ করেনি। কারণ ব্যাক সিটে একা চিত্রাকে রেখে গাড়ির স্টিয়ারিং ধরার মতো শক্তি তার নেই। অভ্র আর আয়শা পেছনের গাড়িতে আছে, সামনের গাড়িটা বজ্রের। মাঝখানে তারা দুজন, ফারাজ আর চিত্রা। ফারাজকে জলদি কাজ শেষ করে আসল ঠিকানায় ফিরতে হবে, তাহলে মিথ্যা দুনিয়ার এত মায়া করিয়ে কি হবে? ভালোবাসা দিয়ে দুঃখ কিনেই বা লাভ কি? ফারাজ চিত্রার কপালে চুমু দেয়, চুলগুলো কানের কাছে গুজে দিয়ে বলে, আমাদের মাঝে একটা সুতো আসলেও আমি আগুন লাগিয়ে পুড়িয়ে দেব। আমার থেকে বেশি গুরুত্ব তুমি যাকেই দেবে, আমি তাকেই তোমার পথ থেকে কেড়ে নেব আগুন সুন্দরী। ব্যাকসিটে বসে আছে আয়শা, জানালা দিয়ে হাঁ করে ঢাকা শহর দেখছে। অভ্র গাল ফুলিয়ে সামনের সিটে বসে আছে, মেজাজ তার তুঙ্গে। ঢাকায় কত জরুরি কাজে তারা এসেছে সেটা কেবল সেই জানে। মাছ দিয়ে এই গুয়ালি মাতারিকে আনার দরকার কি ছিল? ঢাকার ম্যানশনে কি মেয়েদের অভাব? আয়শা জানে না গাড়ির ডোর গ্লাস কি করে নামাতে হয়। সে অনেক কষ্টে এদিক ওদিক চেপে গাড়ির গ্লাস নামিয়ে বাহিরে মাথা বের করে। অভ্র পেছনে ঘুরে এহেন দৃশ্য দেখে চটে যায়। এই মেয়ের মানসিক অবস্থা এত খারাপ কেন? যদিও ভালো হওয়ার সুযোগই কই। গোষ্ঠী মনে হয় পাগলের গোষ্ঠী। দাদি একটা ইংলিশ বুড়ি আর নাতনির গুঁতো মাথায় উঠে গেছে। এই চাকরানি, তুই গাড়ির গ্লাস নামিয়ে কল্লা বাহিরে বের করেছিস কেন? কিডনি চাইছে তাই বের করছি, ঠ্যাংও বের করব দরকার হলে। ইউর সমস্যা কোথায়? সমস্যা? ওই জিনিস আমার কোথাও নেই, ওইটা তোর মাথায়। আর তোর দাদির মতো বালের ইংরেজি মারাবি না, মাথা গরম হয়। আমি ইংরেজি শিখতাছি, আপাতত একটু একটু শিখছি, এখনও চর্চা করতাছি। পুরোটা যেদিন শিখব না রে সরকার, সেদিন আমার ইংরেজি শুনে তোর পাছার রগ অবধি কেঁপে উঠবে। দেখ মেয়ে, পাছার কথা বলবি না, ওইটা কি দুনিয়ায় আমার একাই আছে, তোর নাই? আমি বলা শুরু করলে কিন্তু ভেড়ার মতো কেঁদে দিবি। আর ওইটা আমার বইয়ের ব্যক্তিগত সম্পদ। সো ডোন্ট কল ইট এ পাসা, কল ইট মাই ফিউচার ওয়াইফ পার্সোনাল প্রপার্টি, ওকে? দূরে গিয়ে মর, আইসে আমার সম্পত্তিওয়ালা মিসকিন। দেখ, বেশি কথা বলেছিস কিন্তু। আর তুই তুকারি করা বাদ দে ছোট লোক, আমি মালিক আর তুই চাকরানি। মালিককে সম্মান দিতে পারে না, আবার আসছে তর্ক করতে। শালি ডাবচুন্নি। ভালো হইছে, তুমি শালা আমার মাথা না খাইয়া আমারে থুক্কু হারপিক খা। আয়শা আবারও মাথা বের করল। গাড়ি এসে বাড়ি মেরে মাথাটা আলাদা করবে, তখন বিষয়টা কিন্তু জোশ হবে না। দে শালি, মাথাটা আরেকটু বেশি করে বাহির করে দে, আপদ বিদায় হবে অন্তত। আয়শা মাথা গাড়ির মধ্যে ঢুকিয়ে জানালা লাগানোর চেষ্টা করল, তবে পারল না। এদিকে সেদিকে চাপাচাপি করেও লাভ হচ্ছে না। অভ্র সাইড মিররে আয়শারই নড়াচড়া লক্ষ্য করছিল অনেকক্ষণ ধরে। শেষে বিরক্তি আর চাপিয়ে রাখে না। হঠাৎ করেই সিট ঘুরিয়ে পেছনের দিকে খানিকটা ঝুঁকে পড়ে সে। দে, তোকে কন্ট্রোল বাটন খুঁজতে হবে না, বলেই হাত বাড়িয়ে দেয়। হঠাৎই তাদের দুজনের কাঁধ একসাথে ঠেকে যায়। অভ্রর মুখটা আয়শার মুখ থেকে মাত্র কয়েক ইঞ্চি দূরে। তার নিঃশ্বাস আয়শার কানের পাশ ঘেঁষে চলে যাচ্ছে।
মুহূর্তটা থমকে দাঁড়ায়। বাহিরের বাতাসে আয়শার এলোমেলো রুক্ষ কেশগুলো উঠছে। শ্যামবর্ণের আয়শার নরম ঠোঁটজোড়া কারণ ছাড়াই কাঁপছে। অভ্র আয়শার ঠোঁটের দিকে একবার তাকায়, দ্রুতই নিজেকে সামলে নিচু গলায় বলে, এইভাবে হাত পা ছুঁড়ে কিচ্ছু হবে না। গাড়ির গ্লাস তো গ্রামে ওঠানামা করা গরুর দড়ি না, বাটন চাপতে হয়। সে নিজের দিক থেকে বাটন চাপল। এক ক্লিকে গ্লাস উঠে উপরে উঠে গেল। অভ্র আর কিছুই বলল না। নীরবতা তার ঠোঁটে তালা বসিয়ে দিল যেন। আয়শাও আর কোনো উত্তর দেয়নি। শব্দহীন একটা সমঝোতা তাদের মাঝখানে ছড়িয়ে পড়ল। গাড়ি চলছে কিশোরগঞ্জের সীমানা পেরিয়ে প্রবল ব্যস্ততায় ঢুকে পড়েছে। কিন্তু আয়শার মন আটকে আছে কিছুক্ষণ আগে সেই মুহূর্তে, যখন অভ্র হঠাৎ কাছে এসে পড়েছিল। স্পর্শ হয়নি অথচ যেন ছুঁয়ে গিয়েছিল। সেই ঘন নিঃশ্বাস, চোখের ফাঁকে চোখ পড়ার এক সেকেন্ড। কেন যেন তার ভেতরটা তখন থেকেই অস্থির হয়ে আছে। সে জানে না কেন ভাবছে বিষয়টা নিয়ে। ভাবনার দরকার ছিল না। অভ্রত বিরক্ত, উদ্ধত, অহংকারী। তবুও বুকের ভেতর একটা অনিয়মিত ঢেউ উঠছে। ঢেউয়ের ওঠানামা আবার ওঠা। নিজেকে বারবার বোঝাতে চেয়েছে ভুল ছিল, তাৎক্ষণিক কিছু ছিল গুরুত্বহীন। কিন্তু হৃদয় কি কখনো যুক্তির কাছে মাথা নত করে? তার বুকের এই ওঠানামা কি কেবল তার একার, নাকি অভ্রের দিকেও কিছু একটা বয়ে যাচ্ছে? কোনো অস্বস্তি, কোনো চাপা আকর্ষণ? জানার উপায় নেই। অভ্র জানালা গড়িয়ে মুখ ফিরিয়ে বসে আছে, যেন কিছুই হয়নি। কিন্তু কখনো কখনো আয়শা দেখতে পায় সামনের আয়নায় অভ্রর চোখ এক পলকের জন্য হলেও তার দিকেই ফিরছে। সত্যি কি তাই, নাকি কেবলই তার কল্পনা? বৃষ্টিতে ভিজে বাড়ি ফিরেছে সোহাগ। মারিয়ার শরীর খারাপ, তাই দরজা খুলেছে জান্নাত। ভেজা শরীর দিয়ে দরজার সামনে ঝুঁকে দাঁড়িয়ে আছে সোহাগ। আয় খোদা, নেশা করছেন আপনি? এই কি অবস্থা? সোহাগ চোখের সামনে সব কিছু ঘোলাটে দেখছে। জান্নাতকে দেখে সে খানিকক্ষণ তাকিয়ে থেকে হুট করেই ঝাঁপিয়ে পড়ে তার উপর। জান্নাত নিজের তাল সামলে বলে ওঠে, কি হইল, নেশা করছেন? উহু, বিশ্বাস করো, আমি একটু নেশা করি নাই, বলেই সোহাগ হাসে। জান্নাত তাকে ধরে রুমে নিয়ে যায়। রুমে নিয়ে তোয়ালে দিয়ে মাথা মুছিয়ে দেয়। কেন এসব খাইছেন? এসব খারাপ মানুষে খায়। আপনি কি খারাপ? আমারে তোমার ভালো মনে হয়? জগতে আমার থেকা খারাপ মানুষ একটাও নাই। চুপ করেন। আহারে, পেটটা পইরা আছে, আমি খাওন আনতাছি। আব্বার কি অবস্থা? ভালো। জান্নাত যেতে নিলে সোহাগ তার হাত ধরে তাকে থামিয়ে দেয়। সোহাগ তার হাত শক্ত করে ধরল। টেনে নিয়ে সে নিজের কাছাকাছি আঁকড়ে ধরল। সোহাগ জান্নাতের উদরে মাথা রাখতেই জান্নাতের শরীর খানিকটা কেঁপে উঠল। সোহাগ কি তাকে স্পর্শ করেছে, নাকি তার অনুভূতি কল্পনার কোনো ফলস্বরূপ? জান্নাত সোহাগের চুলে হাত বুলিয়ে ঘাড়ের কাছের চুলগুলো মুঠোয় পুরে নেয়। বাহিরে বৃষ্টি ক্রমশ বাড়ছে। বৃষ্টির টিপ টিপ শব্দ চারপাশের পরিবেশের সাথে মিশে এক অদ্ভুতাবহ তৈরি করছে। সেই বৃষ্টির মাঝে সোহাগের স্পর্শ এক অবাধ্য ছোঁয়ার মতো জান্নাতের শরীরে পৌঁছাচ্ছে। উষ্ণতা ছড়িয়ে পড়ছে। সেই স্পর্শ যা কোনো নির্দিষ্ট সীমা বা অনুশাসন মেনে চলে না। কিছুটা অবাধ্য, খানিকটা আবার বেপরোয়া। ইতালির ন্যাপলস শহরের অন্ধকার গলিতে রাজকীয় বাড়িটি দাঁড়িয়ে আছে। বাড়ির বাইরের দেয়ালগুলো কালো পাথরের মতো মসৃণ, গ্রানাইট পাথরের বাড়ি। বাড়িটি শহরের একেবারে কেন্দ্রে নয়, বরং শহরের পাশের এক নির্জন এলাকায়, শহরের সীমানার অদূরে অবস্থিত, যেখানে রাতে অন্ধকার এবং সিকিলাল আলোয় একমাত্র পথ প্রদর্শক। বাড়ির পেছনে একটা অবহেলিত বাগান রয়েছে, যেখানে গাছপালার অতি প্রকৃতিগত বৃদ্ধি এবং ভাঙাচোরা পাথরের পথ দিয়ে তৈরি একটা রাস্তা আছে। এখানকার বাগানটি একরকম পার্কিং এরিয়া হিসেবে ব্যবহৃত হয়। গ্যারেজও আছে, যেখানে উচ্চমানের গাড়ি রাখা থাকে, কিন্তু গ্যারেজের দরজা প্রায় সব সময় বন্ধ থাকে। বাড়ির সামনে একটা পুল আছে।
পুলটি মার্কেল পাথর দ্বারা খোদাই করা। রোজ ফ্রান্সিসকো পুলের সামনে বসে ওয়াইন পান করছে। রক্তের মতো লাল দেখতে তার রং। পাশে 4 জন পুরুষ দাঁড়িয়ে আছে। হাঁটু গেড়ে বসে থাকা একটা লোককে শক্ত করে ধরে আছে দুজন। রোজ ফোনটা হাতে তুলে একটা কল করে। কবে দেশে ফিরবে? তোমাকে ছাড়া আমার সময় যায় না, জলদি ফিরে এসো। না ফিরলে নিজের কাছে আমাকে নিয়ে যাও। ওপাশের ব্যক্তির কথায় রোজের মন খারাপ হয়ে যায়। সে কলটা রেখে হাঁটু গেড়ে বসে থাকা লোকটির দিকে তাকিয়ে বলল, মুডটা ভালো নেই। মুডটা ভালো থাকলে তোমাকে আরো সুন্দর মৃত্যু উপহার দিতাম। রোজ উঠে দাঁড়াতেই তার পাশে দাঁড়িয়ে থাকা লোকটা ধারালো চাপাতি তুলে দেয় তার হাতে। মেয়েটি চাপাতি হাতে এগিয়ে যায় লোকটির দিকে। একটা লোককে ইশারা করতেই মুখ থেকে টেপ খুলে দেওয়া হয়। মুহূর্তেই লোকটি বলে উঠল, ঈশ্বরের নামে জীবন ভিক্ষা দাও। তাতে কোনো কাজ হয় না। সুন্দরী মেয়েটা এগিয়ে আসে লোকটার দিকে। গলায় ধারালো চাপাতি ধরে বলে, মৃত্যুর আগে ঈশ্বরকে স্মরণ করা ভালো। নাও, করে নাও। কথাটা বলতে না বলতেই চাপাতির এক টানে লোকটির মাথা ঝুলে যায়। গলার রগ অবধি বেরিয়ে আসে। আঠালো রক্ত ছিটকে এসে মেয়েটির পুরো শরীর মুখ লাল হয়ে যায়। মেয়েটির মুখেও খানিকটা রক্ত চলে গিয়েছে। রোজ হাসে। হাসতে হাসতে আদেশ করে, ওকে পুলে ফেলে দাও। রক্তাক্ত পানিতে গানা ভেজালে কেন জানি নিজেকে অপবিত্র লাগে। রোজ আবারও হাসে। সেই হাসি ভয়ানক সুন্দর, ঠিক তারই মতো দেখতে। আবহাওয়া ভালো না, তবুই আবহাওয়ার মধ্যে মাহাদি নিকলিয়ে এসেছে। মোহরকোনা বেড়িবাঁধে সারি সারি ট্রলার নৌকা বাঁধা। বৃষ্টির সময় হাওরে মানুষের আনাগোনা কম, বিশেষ করে রাতে। তবে এই সময়েও যেসব ট্রলার আছে তাদের দান্ডা শুরুই হয় রাত থেকে। মাহাদি বাইকে করে এসেছে। তার বাইকের পেছনে বাচ্চা মেয়ে দুটোও ছিল। বেড়িবাঁধে নামার পর মেয়ে দুটোকে খাবার কিনে হাতে ধরিয়ে বলে, কইছিলাম না তোমাগরে মজার মজার খাওন খাওয়ামো। বড় মেয়েটা রুটিতে একটা কামড় বসিয়ে চিবোতে চিবোতে বলে, আপনি কইছিলেন আব্বার লগে দেখা করাইবেন, আর কত সময় লাগবো? আম্মাই তো মনে হয় বাড়ির চিন্তা করতাছে। মেয়ে দুটোর পরিবারে মা ছাড়া কেউ নেই। বাবা ছিল, তবে বিয়ে করে অন্য কোথাও চলে গিয়েছে। তবে বাবার বিয়ে করে অন্য কোথাও চলে যাওয়ার কথা অবোধ শিশু দুটো জানে না। তারা রোজ বাবার ফিরে আসার অপেক্ষায় প্রহর গোনে। মা বলেছে বাবা দূরে থাকে, চাকরি করে, একদিন চাকরি শেষ হলে ফিরে আসবে। সেই কথা মনে গেঁথে মেয়ে দুটো বাবার জন্য অপেক্ষা করে। ছোট্ট মেয়েটা হওয়ার পরপরই লোকটা হঠাৎ গুম হয়ে গিয়েছে। মেয়ে দুটোর মায়ের মতে তার স্বামী নিকা করেছে, নতুন বউ নিয়ে দূরে কোথাও থাকছে। বাপ সন্তান অস্বীকার করতে পারে, কিন্তু মা তো আর পারে না। সে তো জন্ম দিয়েছে, বুকের দুধ খাইয়ে মানুষ করেছে। আরে তোমাগো বাপ ওই ট্রলারে আছে, এক্ষুনি নিয়া যামো। মেয়ে দুটোর মুখে অদ্ভুত উল্লাসের ছাপ ফুটে উঠল। একে অপরকে ধরে তারা খুশিতে নেচে উঠল। অবশেষে দীর্ঘ অপেক্ষার পর তারা বাবার সাথে দেখা করতে চলেছে। তাদের ছোট্ট হৃদয়ে ভিন্ন রকমের আনন্দ উতলিয়ে উঠেছিল। মাহাদি কিছুটা দূরে গিয়ে ফোন বের করে কথা বলে ফিরে আসে। ফিরতেই তার পেছন হতে হঠাৎ করে ট্রলার থেকে 2 জন লোক বেরিয়ে এলো। 2 জন লম্বাটে কালো মতো লোক। তাদের পরনে শার্ট আর লুঙ্গি। ঠোঁটের কোষ পানের রসে লাল হয়ে আছে। একজনের মুখে ভয়ঙ্কর পোড়া দাগ, অন্যজনের ডান হাতে এক বিশাল কাটা দাগ, যা উপরের অংশ থেকে নিচ পর্যন্ত বিস্তৃত। ভাই ভেতরে ডাকে। পোড়া দাগওয়ালা লোকটা কথাখানা বলতেই মাহাদি মেয়ে দুটোকে নিজের কাছে ডাকে। দুজনের 2 হাত ধরে বলে, বাবার লগে দেখা হইব, খুশি লাগতাছে না? হ। মাহাদি মেয়ে দুটোকে নিয়ে ট্রলারের নিচের অংশে প্রবেশ করে। বিরাট ট্রলার, বসার ভালো জায়গা। সেখানে প্রবেশ করতেই কালো লুঙ্গি পরা আরেকজন লোককে দেখতে পায়। মনোযোগ সহকারে মাদক সেবন করছে লোকটা।
সঙ্গে আরও কিছু মানুষ গোল হয়ে বসে আছে। মাহাদির বুঝতে বাকি রইল না এখানে যে জুয়া খেলা হচ্ছে। পেছন থেকে আগের দুইজন লোকের মধ্যে হতে একজন বলে ওঠে, ভাই, চইলা আসছে। কালো লুঙ্গি পরা লোকটার দৃষ্টি এতক্ষণে মাহাদির উপরে পড়ে। সে এক ঝলক মেয়ে দুটোর দিকে তাকায়, তারপর আদেশ করে, জিনিস রাইখা মাল দিয়া বিদায় কর বাক্কি। মুহূর্তেই মেয়ে দুটোকে মাহাদির হাত থেকে ছিনিয়ে নেওয়া হয়। হাতে ধরিয়ে দেওয়া হয় টাকার বান্ডিল। মেয়ে দুটো আঙ্কেল বলে চেঁচিয়ে উঠতেই মাহাদির সামনেই বাক্কি নামক লোকটা ঝাঝালো চড় বসিয়ে দেয় গালে। মেয়ে দুটো ভয়ে চুপ হয়ে যায়। মাহাদি একটা নিঃশ্বাস ফেলে। টাকার জন্য এ কী ধরনের পাপে জড়াচ্ছে সে? মেয়ে দুটোকে বাবার আশা দিয়ে এই কোথায় এনে ফেলেছে। আল্লাহ কি অপরাধের ক্ষমাতাকে কখনো করবে? মেয়ে দুটোকে বাক্কি সেখান থেকে টেনে নিয়ে যায়। যাওয়ার সময় কান্না জড়িত মায়াবী চোখ দুটো হয়তো বলছিল, বাবাকে কি আর দেখা হবে না? মা যে বাসায় একা আছে, তাদের জন্য চিন্তা করছে। বাঁচাও আমাদের। আমরা না ফিরলে মাকে লাকড়িকে কুড়িয়ে দেবে। পড়াশোনা করে মানুষের মতো মানুষ হয়ে মায়ের অভাব কারা দূর করবে? মাহাদি হাতের বান্ডিলের দিকে একবার তাকায়। শিশু দুটোর রক্ত বেচে ভাত খাবে এই টাকায় সে। একটা ঢোক গেলে কণ্ঠমণিটা নিচে নামতে চাইছে না আজ, গলাটা শুকিয়ে আসছে। সে কালো লুঙ্গি পরা লোকটার দিকে আবারও তাকায়। এটাই কি সেই ভূয়া তবে? কিন্তু ভূয়াকে তো আজ অবধি কেউই দেখেনি। ভাবার আগেই লোকটা বলে উঠল, শোন, ছোট মেয়েটা একেবারে ছোট হইয়া গেছে, তাও প্রথমবার দেখে ফুল টাকা দিলাম। ওই বয়সের বাচ্চাদের দ্বারা যেই দান্ডা চলতো ওইটা কিছুদিনের জন্য আপাতত বন্ধ, পরে চালু হইলে জানামুনি। আর শোন, যত জিনিস আয়না দিতে পারবি তত তোরই লাভ। রাতারাতি মালামাল হইয়া যাবি, তবে সাবধান, যদি ধরা খাস আর ভূয়ার নাম জড়াস তাইলে কিন্তু নজর তোর বাড়ির উপরই গিয়া পড়ব। এখন যা। মাহাদি নিচের দিকে চেয়ে মাথা নাড়ায়। সে সালাম দিয়ে চলে যেতেই পেছন থেকে কানে কিছু কথা ভেসে আসে। বড়টারে তৈরি কর কাস্টমারের লাইগা, আর ছোটটা কামের না। ওর চোখ, কিডনি, লিভার খুইলা রাইখা দেহটারে হাওরের মাছেগো খাওয়াইয়া দে। মাহাদি আর পেছন ফিরল না, ট্রলার থেকে বেরিয়ে এলো। বাইকে উঠে বসতেই টাকার কথা ভাবলো মারিয়ার কথা। এই টাকা দিয়ে মারিয়ার জন্য সুন্দর একটা শাড়ি কিনে নিয়ে যাবে সে। আর কি কিনবে? সমস্যা নেই, পথে ভাবা যাবে। এখন মাহাদি মারিয়াকে সব সুখ দিতে পারবে, সব সুখ। নিশ্ছিদ্র নির্জনতার আবরণে মোড়ানো বসুন্ধরার এ ব্লকে দাঁড়িয়ে আছে বিশাল এলাহি ম্যানশন। একেবারে নিরিবিলি জায়গা। প্রশস্ত রাস্তার ধারে সবুজে ঘেরা বাড়িটি। বাড়িটির চারপাশ গাছপালায় ঘেরা, সামনে বাগান। ফারাজ চিত্রাকে কোলে করে গাড়ি থেকে নামায়। তার সেই দিনের কথা মনে পড়ে যায়। বিয়ের রাতেও তো ঠিক এইভাবেই ফারাজ চিত্রাকে কোলে করে এলাহি বাড়িতে প্রবেশ করেছিল, তবে পার্থক্য ছিল অনুভূতিতে। সেদিনের চিত্রা চোখে চোখ রেখে বহন করেছিল ঘৃণা আর অবজ্ঞা, আর আজকের চিত্রা ফারাজকে দেখছে গভীর নিঃস্বার্থ ভালোবাসায় ভরা চোখে। চিত্রাকে বিছানায় শুইয়ে দেয় ফারাজ। ঘুমন্ত মেয়েটার মুখটা নিস্পন্দক। বুকের ওঠানামা এতই ধীর যে না দেখলে বোঝাই যায় না সে এখনও নিঃশ্বাস নিচ্ছে। বিছানার সাদা চাদরে তার গায়ের গরম গন্ধ মিশে যাচ্ছে ধীরে ধীরে। ফারাজ একবার তাকায় তার দিকে, তারপর ঘর ছেড়ে চলে যায় বাথরুমে। জার্নি করে গোসল না নিলে ঘুম আসবে না রাতে। চিত্রার গায়ে তখনও সেই শাড়ি, ভেজা নয় তবে ভ্রমণের ধুলামিশ্রিত ভারী। ঘুমের মধ্যে মেয়েটা একটু নড়ে ওঠে। ফারাজ যখন ফিরে আসে তখন দেখে সে একপাশে গড়িয়ে পড়েছে, চুল এলোমেলো, কপালে এক বিন্দু ঘাম জমে আছে। ফারাজ এসিটা আরও বাড়িয়ে দেয়। সে তাড়াহুড়ো করে না, চুপচাপ এসে বসে চিত্রার পাশে, দুই হাত বাড়িয়ে শাড়ির আঁচল খুলে নেয়। চিত্রার গায়ের কাপড়গুলো সরিয়ে রাখে যতটা সম্ভব নিঃশব্দে। অস্বস্তি এড়াতে ওর জন্য একখানা হালকা পাতলা নরম স্লিপ ড্রেস বের করে আনে। চিকচিকে পিচ রঙের ড্রেস,
একেবারে শরীরে বসে যায় নরমভাবে। ফারাজ একবার থামে। এই গভীর ঘুমটা এভাবেই থাক না আরও কিছুক্ষণ। ওকে জাগাতে মন চাইছে না, কিন্তু তবুও। চিত্রা, চিত্রা ওঠো, চিত্রা ওঠো একটু। ফারাজ নরম কণ্ঠে শুধায়। মেয়েটা কুঁকড়ে যায় একটু, ঘাড় বেয়ে চুল গড়িয়ে পড়ে বালিশে। সে কিছু বলতে চায়, কিন্তু ঘুমের কারণে মুখ থেকে শব্দ বেরোয় না। এসব নিয়ে ঘুমালে অস্বস্তিতে থাকবে তো, একটু বদলে নাও, তারপর আবার শুয়ে পড়ো। ওঠো। ফারাজ এবার ঘাড়ের নিচে হাত রাখে, একটু টেনে তোলে ওকে। চিত্রা উঠে বসে, চোখ অর্ধেক বন্ধ। ঘুমার বাস্তবের মাঝে দুলছে সে। ফারাজ সাহায্য করে ওকে পোশাক বদলাতে, কাঁধে হালকা চাদর জড়িয়ে দেয়। তারপর ওকে বাথরুমে নিয়ে যায়। চিত্রা হালকা পানি দিয়ে মুখ ধোয়, আর কিছুই করে না। আয়নায় তাকালেও নিজের চোখের দিকে মনোযোগ নেই। পরে আবার বিছানায় ফিরে আসে দুজন। চিত্রা এবার গা এলিয়ে দেয় ফারাজের বুকের উপর, একেবারে নিচে বুকের মাঝ বরাবর। চিত্রার আর্দ্র নিঃশ্বাস ফারাজের চামড়ায় গিয়ে ঠেকছে। ফারাজ চিত্রার চুলে হাত বুলিয়ে দেয়। এই মেয়েটার চুলে হাত পড়তেই সে 1 মিনিটের ভেতর ঘুমিয়ে পড়ে। আজও তার ব্যতিক্রম হলো না। ওর নিঃশ্বাস ভারী হয়ে এলো, শরীর ঢলে পড়ে ফারাজের উপর। ঘরটা তখন আর নিঃশব্দ নয়, বাইরের জানালায় হালকা বাতাসের দোলা, আর দূরে কোথাও বিদ্যুৎ চমকালো। গম্ভীর ভারী মেঘ আকাশে ডাকছে। ফারাজ চিত্রার দিকে তাকায়। এত সুন্দর লাগছে এই মেয়েটাকে। সে নিঃশ্বাস ছাড়ে। এই মেয়ে এমন রূপ নিয়ে পাশে থাকলে সে নিজেকে যে নিয়ন্ত্রণ করতে পারে না, তা কি আগুন সুন্দরীর জানা নেই? তবুও সে হাত মুঠো করে নিজেকে বোঝানোর চেষ্টা করে, এখন নয়। মেয়েটা এখন ঘুমাচ্ছে, সে ক্লান্ত, কিন্তু পারে না, পারে না নিজেকে নিয়ন্ত্রণ করতে। সে ঘুমন্ত চিত্রাকে বিছানায় শুইয়ে দিয়ে ঘাড়ে মুখ ডুবিয়ে দেয়। মেয়েটা নড়ে চড়ে উঠতেই ফারাজ তার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলে, আজ রাতটা শুধুই আমাদের। চিত্রা গভীর ঘুমে আচ্ছন্ন। ঘরের আলো নিভে আছে, শুধু জানালার ফাঁক দিয়ে আসা আলো তার মুখের উপর পড়েছে। ফারাজ ঘুমন্ত চিত্রাকে বুকের উপর থেকে আলতো করে জড়িয়ে নামিয়ে লকার খুলে স্টেনলেস স্টিলের কেসটা বের করে টেবিলের উপর রেখে খোলে। ভেতরে সুচ, সিরিঞ্জ আর কাচের ছোট ফাইল। ফাইলে ড্রাগস ভর্তি, ঘোলাটে এক তরল। কাচের ছোট্ট ফাইলটা হাতে তুলে নেয় ফারাজ। শিশিটার ভেতরে যে তরলটা ঘুরছে সেটা কোনো সাধারণ ঔষধ নয়, এক ধরনের ঘুমের ফাঁদ। ঘোলাটে হালকা ঘন ধোঁয়াটে ধরনের স্লিপিং ড্রাগস। রংটা ঠিক বোঝা যায় না, হালকা ধূসর আর কুহিলি সোনালি রঙের মাঝামাঝি। সূর্যের আলো না পড়লে বোঝাই যায় না তার প্রাণঘাতী অস্তিত্ব। ফারাজ রাবারের মাথায় সুচ গুজে দিয়ে সাবধানে পিস্টন টানে। তরল উপরে উঠতে থাকে সিরিঞ্জ বেয়ে। স্বচ্ছ নয়, একটু ধোঁয়াটে, একটু বিষের মতো। ঠিক যতটুকু দরকার ততটুকু ভরে ফারাজ পিস্টন থামিয়ে দেয়। তারপর সুচটা উপরের দিকে তুলে ধরে, হালকা টোকা দেয় আঙুল দিয়ে, যেন ভেতরের হাওয়া উঠিয়ে দেয়। চাপ দেয় পিস্টনে। 1 ফোঁটা ড্রাগসের কণা বেরিয়ে আসে সূচের ডগা থেকে। ড্রিম লাইটের মৃদু আলোয় সেটা মুহূর্তের জন্য চকচক করে ওঠে, তারপর অদৃশ্য। ফারাজ চিত্রার নরম কোমল বাহুর দিকে একবার তাকায়, বলে, ক্ষমা করো আগুন সুন্দরী, এছাড়া আমার হাতে আর কোনো উপায় ছিল না। ফারাজ নিঃশব্দে এগিয়ে আসে, তার চোখে স্থিরতা, তবে ঠোঁটে কোনো সংকোচ নেই। ডান হাতে রাখা সুইটা সে আলতোভাবে তোলে, বাঁ হাতে চিত্রার বাহুটা উঁচিয়ে ধরে। চামড়ার নিচে নীল শিরাটা খুঁজে নেয় পাকা হাতের অভ্যস্ততায়। একবারও কাঁপে না তার আঙুল। নিঃশব্দে নিঃশ্বাস নেয় সে। তারপর ধীরে ধীরে সুচ ঢুকিয়ে দেয় চিত্রার শিরায়। অল্প এক চিলতে সুই ঢুকিয়ে নরম একটা চাপ দেয়। ড্রাগস ধীরে ধীরে মিশে যায় চিত্রার রক্তে। তার নিঃশ্বাস একবার থেমে গিয়ে আবার চলতে থাকে, যেন কিছুই টের পায়নি সে। এই ড্রাগস কাজ করে ধীরে তবে নিশ্চিতভাবে। একবার শিরায় ঢুকে গেলে মস্তিষ্কের নিউরো ট্রান্সমিটারগুলোকে জড়িয়ে ফেলে নিঃশব্দে।
শরীর প্রতিক্রিয়া দেখাতে চায় কিন্তু পারে না। স্নায়ু অলস হয়ে পড়ে। মন ধীরে ধীরে আলো হারায়। চেতনার জগৎ থেকে সরু এক ধূসর করিডোরে চলে যায় মানুষ, যেখানে ঘুমার নিস্তব্ধতা ছাড়া কিছুই নেই। ফারাজ জানে এই ড্রাগসে চিত্রা ঠিক কতক্ষণ ঘুমাবে। সে জানে কতটুকু প্রয়োগ করলে চিত্রা কথা মনে রাখতে পারবে না, আর কতটুকু দিলে সে গভীর স্বপ্নে আটকে থাকবে। সে প্রয়োজন মতোই দিয়েছে। কাজ শেষে ফারাজ চেয়ে থাকে মেয়েটার মুখের দিকে। কোনো প্রতিক্রিয়া নেই, শুধু ঘুমন্ত এক নরম মুখ। নিরুপায়, নিঃসংশয়। সে ধীরে ধীরে সুইটা সরিয়ে নেয়, তুলো চেপে ধরে জায়গাটায়। নিজের কাজ শেষ করে গায়ে শার্ট জড়িয়ে অভ্রকে কল করে বলে, জলদি গাড়ি বের করো। নিশুতি রাতের নিস্তব্ধতা ভেঙে আচমকা নিজের নিঃশ্বাসের শব্দে জ্ঞান ফেরে মিতালির। চোখ মেলতেই বুঝতে পারল সে একটা অচেনা ঘরে। লঞ্চের ইঞ্জিন ঘর। বাতাস ভারী, তেলার ধাতব গন্ধে ভরপুর। আলো কম, শুধুই একটা ক্ষীণ হলুদ বাল্ব টিমটিম করে জ্বলছে। নিজেকে দেখে মিতালি হতবাক। শরীর অর্ধনগ্ন, এক টুকরো কাপড়ও নেই ইজ্জত ঢাকার জন্য। লজ্জা ও আতঙ্ক একসাথে বুকে চেপে বসে। কিন্তু তার চেয়েও ভয়াবহ ছিল শরীর জুড়ে ছড়িয়ে থাকা ক্ষতের নকশা। ব্লেড দিয়ে আঁকা অসংখ্য আঁকিবুকি, প্রতিটা দাগ জ্বলছে, ছ্যাঁকা দিচ্ছে যন্ত্রণার। চুল ছিল মিতালির গর্ব, কোমর ছোঁয়া কালো চুল, ঝলমলে আর ঘন। কিন্তু এখন মাথার এক পাশ কাটা, ন্যাড়া করে দেওয়া হয়েছে তাকে। কাঁচির ধার বা ব্লেডের খোঁচা এখনও স্পষ্ট মাথার ত্বকে। মিতালির কান্নার শব্দ নেই, হবেই বা কী করে? মুখ গোজানো কাপড়ের স্তরে শব্দ আত্মহারা হয়ে গেছে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। চোখের সামনে একের পর এক চিত্র ভেসে উঠছে। মায়ের উদ্বিগ্ন মুখ, ভাইয়ের বিস্ফোরিত চোখ, আর মৃত বাবার থমথমে নিস্তব্ধতা। অন্ধকারে ঘেরা লঞ্চটা কোথায় যাচ্ছে মিতালি জানে না। শুধু জানে কোথাও কোনো মুক্তি নেই। তার গা থেকে ঝরে পড়ছে ঘাম, যেন শরীর জুড়ে আগুনের পরত। ইঞ্জিনের তাপ শরীরকে জ্বলন্ত করে তুলেছে। মস্তিষ্কের ভেতরটা থরথর করে কাঁপছে। মনে হচ্ছে এখনই মগজ গলে নাক কান দিয়ে গড়িয়ে পড়বে। শরীর জুড়ে কাটা দাগগুলো ঘামের সংস্পর্শে অসহনীয় হয়ে উঠেছে। প্রতিটা স্পর্শে যন্ত্রণার নতুন তরঙ্গ। কতবারই নরখাদক শকুনগুলো তাকে ছিঁড়ে খেয়েছে মিতালির হিসেব নেই। এক একটা আঘাতে তার আত্মা একটু একটু করে থেতলে গেছে। হঠাৎ পায়ের শব্দ, ধীর, ঠান্ডা, পরিচিত আতঙ্কে মোড়ানো। মিতালি থমকে যায়, নিঃশ্বাস আটকে রাখে। ওরা আবার আসছে, আবার নখর বসিয়ে রক্ত টেনে নেবে। মিতালি চোখ বন্ধ করে। এবার হয়তো সব শেষ, হয়তো এটাই শেষবার। তবে এর চেয়ে নদীর জলে ভেসে যাওয়াই ভালো। শান্ত, নিশ্চুপ, চির বিশ্রামের প্রয়োজন। শরীর, মন, আত্মার আর্ত সহ্য হয় না। মিতালি আধবোজা দৃষ্টিতে সম্মুখপানে তাকাতেই দৃষ্টিগোচর হয় একজোড়া কালো পা, চামড়ার স্যান্ডেলে মোড়ানো। মুহূর্তেই তার দেহ নিস্পন্দ হয়ে আসে, যেন হাড়ের গাঁটে জমে ওঠা আতঙ্করা তাকে ঘিরে ধরেছে। মিতালি সম্পূর্ণভাবে চোখ খুলে পরিস্থিতি অনুধাবন করার আগেই সেই অজ্ঞাত পরিধানের চেকলুঙ্গি পরিহিত পুরুষটি পাশবিক নির্দয়তায় চামড়ার স্যান্ডেল সমেত পা তুলে মিতালির মুখমণ্ডলে আঘাত হানে। মুখ থেতলে যায় বেদনার অমানবিক অভিঘাতে। মিতালি শ্বাসরুদ্ধ আর্তনাদে ফেটে পড়ে, কিন্তু তার চিৎকার গিলে নেয় নিকষ অন্ধকার। যখন সেই হিংস্র শক্তির উন্মত্ত প্রয়োগে একপাক্ষিক যুদ্ধ সমাপ্ত হয়, তখন লোকটি পানের পিক ছুঁড়ে ফেলে মিতালির সম্মুখে বসে পড়ে। নির্মম ভঙ্গিতে মিতালির মুখ জোরপূর্বক চেপে ধরে উঁচু করে তুলে পরখ করে। খুঁটিয়ে দেখে এই মুখে এখনও কতটা প্রাণ অবশিষ্ট রয়েছে। লোকটি দাঁত পিষে বলল, দুনিয়ায় জাহান্নাম এইডা, কেমন লাগতাছে এইখানে আইসা? মাঝে মাঝে কিছু জিনিস দেখা উচিত না। তোর ভাগ্য ভালা, নিষিদ্ধ জিনিস দেখার পরেও এখনও চোখ দুইটা অক্ষত আছে। তুই মুখ খুলে তোর চিত্রাপারও কিন্তু পরের বার এইখানেই আসতে হইতে পারে।
আরও কিছু পায়ের ধ্বনি শ্রুতিগোচর হতেই আকবর সংবরণহীন উদ্বেগে দ্রুত উঠে দাঁড়ায়। সে খোকনের অনুগত সঙ্গী। সেই রাতে সমস্ত অন্ধকার গল্পের নীরব সাক্ষীও সে। ঠিক তখনই ইঞ্জিন রুমের দ্বারপথে আবির্ভূত হয় এক সুদেহী সৌম্যদর্শন পুরুষের, যার উপস্থিতিতে শীতল ধাতব ঘরটিও হঠাৎ রুদ্ধতায় শ্বাস নিতে কষ্ট হয়ে যায়। তার পরনে সাদা পাঞ্জাবি পায়জামা, বাঙালি আভিজাত্যে মোড়া, পরিশীলিত রুচির নিদর্শন স্বরূপ। পেছনে তার অনুগামী আরও কয়েকজন রয়েছে, তবে সমগ্র ঘরের দৃষ্টি এমনকি ভয়, সংকোচ ও রক্তাক্ততা ছাপিয়ে নজর কেবল কেন্দ্রীভূত হয় সেই ব্যক্তির দিকেই। মিতালির কর্ণদেশ দিয়ে রক্ত ঝরছে অবিরত। ধুলোমলিন চুলে জড়িয়ে গেছে সেই লাল স্রোত। দৃষ্টি আধো ঝাপসা, শরীর প্রায় নিস্পন্দ। তবুও অবশ মুখমণ্ডল তুলে চেষ্টা করে একটাবার চোখ রাখার সেই অচেনা অথচ চিরপরিচিত চোখ দুটোর দিকে তাকানোর। যেই মুহূর্তে তার দৃষ্টি সেই পুরুষের চোখের গভীরতাকে ছুঁয়ে যায়, ঠিক তখনই যেন সমস্ত শরীরের স্নায়ুতন্ত্র থমকে যায় তার। সমস্ত অভ্যন্তরীণ হাহাকার স্তব্ধ হয়ে দাঁড়ায় এক নিঃশব্দ বিস্ময়ে। মিতালি নিয়ন্ত্রণহীনভাবে মনে মনে শুধায়, আপনি? ঘুম নেই চোখে। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে নিহান, যেন রাতের ভার তার দেহে চেপে বসেছে। ঘরের নিস্তব্ধতা, মাঝে মাঝে জানালার ফাঁক গলে আসা হাওয়ায় পর্দা কাঁপছে, কিন্তু তার মন স্থির নয়। নিহান বইয়ের পাতায় কিংবা কারো বলা কথায় শুনেছিল, ভালোবাসা মানুষকে খারাপ থেকে ভালোতে রূপান্তর করতে পারে। কথাটা তার মনে গেঁথে আছে, তবে নিঃসঙ্গ রাতের নীরবতায় সে একটাই প্রশ্ন বারংবার করছে নিজেকে, কই? ভালোবাসার জন্য ভালো থেকে খারাপ হয়ে ওঠার গল্পগুলো নিয়ে তো কেউ মেতে ওঠে না। নিহান ঘুমন্ত ফারিয়ার প্রতি একবার দৃষ্টিপাত করে, আলতোভাবে তার গালে স্পর্শ রেখে মমতার পরশে চাদরটি আরও ভালো করে গায়ে জড়িয়ে দেয়। অতঃপর ধীরে ধীরে মশারির আবরণ সরিয়ে নিঃশব্দে বেরিয়ে আসে সে। গায়ে তার সাদামাটা স্যান্ডো গেঞ্জি, পরনে একটা দাগকাটা লুঙ্গি। নীরবতার সঙ্গে ঘরে আলোড়ন সৃষ্টি না করেই বারান্দায় এসে দাঁড়ায়। বাইরে প্রবল বর্ষার গর্জনে মাঝে মাঝে বিজলির তীক্ষ্ণ আলো দিগন্ত ছিন্ন করে আকাশে দাগ কেটে যাচ্ছে। সেই বিভাবরীর মধ্যেই নিহান একটা সিগারেটে আগুন ধরায়। ধোঁয়ার ঘূর্ণি ছাড়তে ছাড়তে সে একদৃষ্টিতে তাকিয়ে থাকে দুর্বোধ্য আকর্ষণীয় সেই বিদ্যুৎ ছটায় মোড়ানো রাতের আকাশের দিকে। চিন্তার অতল গহ্বরে বহুক্ষণ ডুবে থাকে। তারপর ধীরে ধীরে চোখ নামিয়ে আনে সে, যেন সমস্ত উত্তাল বিক্ষোভকে ফারিয়ার শান্ত নিদ্রার মাঝে নিমগ্ন করে দিতে চায়। নিজের হৃদয়ের অব্যক্ত ক্লান্তি আর ব্যথা মিশিয়ে ফিসফিসিয়ে উচ্চারণ করে, তুমি কি জানো ফারিয়া, মানুষ নিজেকে কিভাবে হারায়? নিহান থেমে যায়। নিঃশ্বাস নিংড়ে মনে মনে পুনরায় ফারিয়াকে উদ্দেশ্য করে শুধিয়ে ওঠে, আমি লোভী। তোমার ভালোবাসার লোভ আমায় ধ্বংস করেছে, করুক। তবুও লোভ করব আমি, পাপ করব আমি। পাপ করে যদি তোমাকে পাওয়া যায়, তোমার ভালোবাসা পাওয়া যায়, তবে আমি নিহান শেখ তাতেই খুশি। নিহান হঠাৎ করে রুমের নিস্তব্ধতা ছিন্ন করা মৃদু শব্দে দৃষ্টি মেলে অন্ধকার ঘরের দিকে তাকায়। বুঝতে পারে ফারিয়া সম্ভবত ওয়াশরুমে গেছে। একরাশ বিরক্তি আর মমতার মিশ্র অনুভব ছুঁয়ে যায় তার মন প্রান্তে। ইস, মেয়েটা একটিবার ডাকতে পারে না? এই অন্ধকারে হাঁটাহাঁটির অভ্যেস কবে যাবে তার? মনে মনেই বলে উঠল নিহান। ওয়াশরুম থেকে ফিরে ফারিয়া চোখে হাত ঘষতে ঘষতে খাটের ঠিক সামনে এসে থামে, চোখে ক্লান্তির ছাপ। নিহান, তুমি কি বারান্দায় আছো? এত রাতে সেখানে কি করো? নিহান ধীর কণ্ঠে উত্তর দেয়, কিছু না, তুমি ঘুমাও গিয়ে। ফারিয়া ফিরে যায় না। শব্দহীন পায়ে এগিয়ে আসে বারান্দার দিকে। পেছন থেকে ধরা দেয় নিঃশব্দে। বাহু জড়িয়ে ধরে প্রিয় মানুষের গন্ধের গহীন আবেশে ডুবে গিয়ে তার কণ্ঠে ফুটে ওঠে আকুলতা। চলো না, রাত অনেক হয়েছে, ঘুমাই চলো।
নিহান কালো আকাশের দিকে শেষবারের মতো তাকিয়ে ধুমায়িত সিগারেটটা ছুঁড়ে ফেলে দেয় বারান্দার নিচে। তারপর ধীরে ধীরে ফারিয়াকে নিজের সামনে টেনে আনে। দুই হাত বাড়িয়ে আলতোভাবে তার চিবুক ছুঁয়ে দৃঢ় কোমল দৃষ্টিতে চেয়ে থেকে জিজ্ঞেস করে, বল না ময়না, ভালোবাসার ক্ষমতা কি প্রতিশোধের আগুনকে নিভিয়ে দিতে পারে? রাতভর পেটের যন্ত্রণায় একেবারে অসহায় হয়ে পড়েছে আয়েশা। অভ্র তাকে শেষবার তেঁতুলের চাটনি খাইয়েছিল। সেই চাটনি এখন তাকে বিপদে ফেলে দিয়েছে। নির্ঘাত সরকারের বাচ্চাটা সেই চাটনিতে কিছু একটা মিশিয়ে দিয়েছিল, যার পরিণতি পেটের দুর্বিষহ যন্ত্রণা। রাত থেকেই বাথরুমে ছোটাছুটি শুরু করেছে আয়েশা। এখনও থামার কোনো লক্ষণ নেই। শরীর প্রায় নিঃশেষিত, তবুও বারবার পেট মুচড়ে উঠছে। অভ্রকে গালাগাল করতে করতে সে আবারও বাথরুমের দিকে রওনা হয়। ভোরের আলো ফুটতে শুরু করেছে। চারিদিকে ফজরের আজান ধ্বনিত হচ্ছে। আয়েশা একেবারে বিধ্বস্ত। শেষবারের মতো বাথরুম থেকে বের হয়ে বিছানায় গিয়ে চিৎপটাং হয়ে শুয়ে পড়ে। তখনই গাড়ির হর্নের শব্দ শোনা যায়। এক মুহূর্তের জন্য তার ভ্রু কুঁচকে ওঠে। শরীরের দুর্বলতা উপেক্ষা করে সে এক পা দুই পা করে জানালার সামনে এসে দাঁড়ায়। পর্দা সরিয়ে সে যা দেখে তাতে তার চোখ ছলকে ওঠে। বাড়ির সামনে দুটো মার্সিডিজ গাড়ি থেমেছে। প্রথম গাড়িটি থামতেই একজন লোক এসে দরজা খুলে দেয়। ভেতর থেকে বেরিয়ে আসে ফারাজ এলাহি। আয়েশার কপালে ভাঁজ পড়ে যায়। গলার মধ্যে থেকে উদ্বিগ্ন উচ্চারণ ভেসে আসে, উনি এই ভোরবেলা কোথা থেকে আসলো আবার? নির্জন গৃহকোণে ভোরের স্তব্ধতা যখন সর্বত্র ছায়া বিস্তার করে, তখনই সহসা নিস্তব্ধতা ভেদ করে ভেসে আসে একটা চাপা স্বরের প্রতিধ্বনি। চিত্রা, কেন করলে এমন? ছাইরা না গেলে কি হইতো না? ঘুমের গাঢ় আবেশে আচ্ছন্ন জান্নাতের কর্ণকুহরে শব্দটি ধীরে প্রবেশ করল, তবে স্পষ্টভাবে নয়। আধো ঘুম জড়ানো চোখে সে পাশ ফিরে তাকায়। শুয়ে আছে সোহাগ। জান্নাতের দৃষ্টি পড়ল সোহাগের মুখের উপর। ঝাঁকড়া চুলে ছায়া পড়া কপাল, সামান্য দেহরেখায় বৈশিষ্ট্যপূর্ণ দীপ্তি। দীর্ঘ সরু দেহের জড়তা ভেদ করে ফুটে ওঠা গলার কণ্ঠমণি অব্যক্ত কোনো বিষাদে ঘেরা নীরব কাব্য রচনা। তার ওই দুটি গালের টোন নির্মম সৌন্দর্যের প্রতীক, যা দেখলে সহজেই নারীর অভ্যন্তরে নীরব মৃত্যুঘণ্টা বাজে। সোহাগ স্বভাবতই স্বল্পভাষী। নিঃসঙ্গতা তার একমাত্র নিকটতম সঙ্গী। সে ছাদে উঠে রাতের আকাশ দেখে, ধোঁয়ার সঙ্গে মিশিয়ে দেয় দুঃখ। একাকিত্ব কিছু অপ্রকাশ্য কথা গান করে নিজের জন্য। না বলা কথাগুলো সুর তৈরি করে। এই জীবনে তার কোনো আকাঙ্ক্ষা নেই, নেই ভবিষ্যতের রঙিন স্বপ্ন। খুব ইচ্ছে ছিল সাদামাটা কোনো নারীকে নিয়ে গড়ে তুলবে নিভৃত এক সংসার, দূরে কোথাও পরিচয়ের গণ্ডির বাইরে। সেই চাওয়াই কি তবে তার অপরাধ ছিল? জান্নাত ধীর পায়ে উঠে দাঁড়ায়। আলতো পায়ে যায় স্নানের ঘরে। দীর্ঘ সময় পরে সে আয়নার সামনে এসে দাঁড়ায়। চোখে মুখে রাতের স্মৃতি। সেই রাত যা তার কাছে বহুদিনের লালিত এক আকাঙ্ক্ষা ছিল। সে তো কখনো ভাবেনি সোহাগ তার হবে, তাকে ছুঁয়ে দেখবে, তার শরীর মন ছুঁয়ে যাবে এমন অধিকার নিয়ে, যে অধিকার একজন স্ত্রীর হয়, যা শুধু বৈধতা দিয়ে নয়, আত্মিক অঙ্গীকার দিয়ে গড়া। জান্নাত আয়নার সামনে দাঁড়িয়ে মুচকি হাসে। সোহাগের সামনে গিয়ে দাঁড়ায়। কিছু পল চেয়ে পাশে বসে গায়ে হাত রেখে পরিশ্রান্ত স্বরে ডাকে, উঠবেন না? বেলা হয়েছে তো, ওঠেন এইবার। দুই চার ডাকার পর সোহাগের ঘুম ভাঙে। সে ঘুম ভাঙা চোখে জান্নাতের দিকে তাকায়। মাথাটা তার ঝিমঝিম করছে। সে তন্দ্রাচ্ছন্ন গলায় বলে, কয়টা বাজে? 8টা বাইজা গেছে। এত সকালে তুমি গোসল করছো যে? রাতে যেই ঝড় হইছে, সেই ঠান্ডা এখনো বাহিরে। জান্নাত কিছুক্ষণ চুপ থাকে, তারপর নিচু গলায় প্রশ্ন ছুড়ে দেয়, আপনি জানেন না কেন গোসল করেছি? সোহাগ চুপ করে ভাবে, তবে যুক্তিযোগ্য কারণ খুঁজে পায় না। না, কেন? কিছুই তো মনে নেই আমার। রাতের কথা কিছু মনে নাই?
জান্নাতের ভারাক্রান্ত গলা। সোহাগ কপালে হাত রেখে মাথা নাড়ে। হুঁ, আমি মুখ ধুয়ে আসি। তুমি একটু চা বানায়া দাও তো, এত মাথা ধরেছে। জান্নাতের চোখ ছলছল করছে। তার মানে সোহাগ নেশায় অন্ধ হয়ে নিজের জ্ঞান হারিয়ে তাকে ছুঁয়েছিল, ভালোবেসে নয়। চিত্রাকে মনে করে তার কাছে এসেছে। তবে অভ্র ভোরের আলো ফোটার আগেই ফিরে এসে ক্লান্ত শরীরটা বিছানায় ছুঁড়ে দিয়েছিল। অল্প কিছুক্ষণের মধ্যেই ঘুম তার চোখের পাতায় নেমে আসে, কিন্তু বজ্রের চোখে এখনও ঘুম নেই। বাইরে প্রভাতের নরম আলো ধীরে ধীরে ঘরের জানালা বেয়ে ভেতরে ঢুকছে, অথচ বজ্রের ভেতরটা তখনও অন্ধকারেই রয়ে গেছে। সে ভাবতে থাকে এই নিস্তব্ধ ভোরবেলায় তার মতো আর কারা জেগে আছে। কে জানে, হয়তো এই বাড়িতেই কেউ, কিংবা অনেক দূরে কেউ একজন। চুপচাপ সিঁড়ি বেয়ে নিচে নামে সে। কিচেনে এসে কফি মেকার চালু করে। তারপর নিজের জন্য এক কাপ কফি বানিয়ে ডাইনিং টেবিলে গিয়ে বসে। চারপাশ নিস্তব্ধ, তবুও তার ভেতরে কোথাও যেন কিছু অস্থিরতা দানা বাঁধছে। সে দুই হাতের দিকে তাকায়, অন্যমনস্ক দৃষ্টিতে যেন সেই হাত দুটো তাকে কিছু বলতে চায়। ঠিক তখনই পেছন থেকে এক নরম মেয়েলি কণ্ঠ ভেসে আসে। হাতে কি লেগে আছে ভাই, যে এত মনোযোগ দিয়ে দেখতাছেন? বজ্র চমকে ওঠে না, ধীরে মাথা তোলে। তার দৃষ্টির সামনে এসে দাঁড়ায় আয়শা। উজ্জ্বল শ্যামবর্ণ পটল চেরা চোখজোড়া যেন সব প্রশ্নের উত্তর জানে। সবসময় যেভাবে চুলবেনি করে রাখে, আজও ঠিক তেমন। গায়ে লতা পাতার ছাপাওয়ালা হালকা সবুজ কামিজ, দেখে মনে হচ্ছে এই রংটা তার জন্যই তৈরি। আয়শা না? হুম। আয়শা মৃদু হেসে জবাব দেয়, বসো। আয়শা হাসি মুখে একপাশে বসে পড়ে। তারপর সুররিত গলায় বলে, আমাকে ডাক দিলেও পারতেন ভাই, একা একা কষ্ট করার কি দরকার ছিল? বজ্র কফির কাপের দিকে তাকায়, এক চুমুক দিয়ে বলে, নিজের কাজ আমি নিজে করতেই পছন্দ করি আয়শা, তবে ঠিক সময় তোমার দরকার পড়লে অবশ্যই ডাকব। আয়শা চুপ করে যায়। ঠোঁটের কোণে ক্ষণিকের হাসি আর চোখের মাঝে একরাশ ভাবনা খেলে যায়। তার ভেতরে দ্বিধা। এই ভোরবেলায় সবাই কোথা থেকে ফিরেছিল? জানতে ইচ্ছে হয় ঠিকই, কিন্তু নিজেকে সংযত রাখে। সে জানে এই বাড়ির নিয়ম, ভদ্রতার সীমারেখা না ভাঙা। এখানে সে একজন কর্মচারী, আর বাকিরা মনিব। মনিবের ব্যক্তিগত বিষয়ে নাক গলানো তার কাজ নয়। অযথা প্রশ্ন করলে যদি ভুল বোঝে, যদি তাকে বাড়াবাড়ির অভিযোগে বিদায় নিতে হয়। আয়শা দৃষ্টিটা নামিয়ে নেয়, কিন্তু তার মুখে জমে থাকা প্রশ্নের ছায়া হয়তো বজ্র ঠিকই পড়ে ফেলে। খানিকটা সময় নীরবতা বিরাজ করে। এক সময় নীরবতা ভেদ করে বজ্র বলে, ভোরে জানালার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটি তুমি ছিলে না? আয়শার মুহূর্তের জন্য কোটর থেকে চোখ বেরিয়ে আসার উপক্রম। বজ্র কায়সার কি করে জানল ভোরে যে সে তাদেরকে দেখেছে? আরে ভয় পাচ্ছ মনে হচ্ছে, মজা করেছি। ঘড়ির কাঁটা তখন ঠিক সকাল 10টা ছুঁয়েছে। ড্রাগস দেওয়া হয়েছিল গত রাতেই, যার প্রভাব থাকার কথা ছিল মাত্র 6 ঘন্টা। সেই সময়সীমা বহু আগেই অতিক্রান্ত। অথচ চিত্রার চোখে এখনও ঘুমের রেশ। নিস্তব্ধ শয্যায় তার দেহ। ফারাজ চুপচাপ বসে আছে বিছানার কিনারায়। চিত্রার কাচের মতো স্বচ্ছ ত্বকের উপর লাল হয়ে থাকা ইনজেকশনের ক্ষতচিহ্নে তাকিয়ে থাকে দীর্ঘ সময়। ব্যথার স্থানে চুমু দিয়ে বলে, বিশ্বাস করো বিবিজান, তোমায় কষ্ট দিয়ে আমার ভালো থাকা ভালো নেই। মানুষের জীবনে কিছু অধ্যায় থাকে যা না পড়াই শ্রেয়। আমার জীবনে তেমনই বহু অধ্যায় আছে, তবে কথা দিলাম সেই অধ্যায় তোমাকে কখনোই ছুঁতে পারবে না, স্পর্শ করতেও পারবে না। তুমি কালো পাথরে মোড়ানো ফারাজ এলাহিকে কখনোই জানতে পারবে না। কেবলই জানতে পারবে নিজের স্বামীকে। তোমার চোখে ঘৃণার নয় ভালোবাসার পাত্র হয়ে বাঁচতে চাই। ফারাজ চোখ বন্ধ করে। চোখের সামনে ভেসে ওঠে রাতের সেই দৃশ্য। দোতলা অফিস ভবন, তার নিচে অবৈধ গুদাম ঘর, চারদিকে টাকার পাহাড়। এগুলোকে খাস বাংলায় কি বলা হয়?
জাল টাকা। যেটাই হোক তাতে ফারাজের কিছুই যায় আসে না। তার লোকেরা ইতিমধ্যে জায়গাটা ঘিরে ফেলেছে। সামাদ মুজিবর রাজনীতিবিদ, তবে অবৈধ ব্যবসায়ী। কিছুদিন আগে ফারাজের সঙ্গে বড় একটা চুক্তি হয় তার। বিদেশ থেকে মাল আসে। সামাদ মুজিবরও চুক্তি অনুযায়ী টাকা পরিশোধ করে নিজের কাজে লেগে যায়। তবে ফারাজ এলাহির সঙ্গে চাল খাটানো কি আদৌ সহজ? চুক্তি অনুযায়ী যেই টাকা ফারাজ এলাহির পাওয়ার কথা ছিল তার মধ্যে অর্ধেকের বেশি জাল নোট। বেঈমানদের ফারাজ কখনোই ক্ষমা করে না। তার উপর যদি বেঈমান তার সঙ্গে বেঈমানি করে থাকে তবে তো কখনোই না। ফারাজের দেশে আসার খবর শোনার পরই সামাদ পালিয়েছিল। এই তো সেদিন তাকে খুঁজে পাওয়া যায়। ফারাজ স্ফটিক স্বচ্ছ গ্লাসে মদ ঢালছে যত্ন সহকারে। পাশে দাঁড়িয়ে আছে অভ্র, কালো ব্লেজারে আচ্ছাদিত, চোখে শীতল নিরপেক্ষতা। তার পেছনে আধা আধারিতে দাঁড়িয়ে আছে বজ্র, দুই হাত বুকের মাঝে গুজে রাখা, দৃষ্টি নিবদ্ধ সামাদের বিধ্বস্ত শরীরে। একজন মানুষ কতটা হিংস্র হলে আরেকজন মানুষকে এমন পাশবিক নির্যাতন করতে পারে? এই কথা যদি কেউ জিজ্ঞাসা করে বজ্র বলবে, ফারাজ এলাহিকে না দেখলে তার উত্তর জানা সম্ভব নয়। ফারাজ নিখুঁতভাবে হত্যা করে, কাঁপে না তার বুক, কাঁপে না তার হাত। অথচ সেই মানুষটিও কারো চোখে চোখ রেখে বলে ভালোবাসি। কি অদ্ভুত পরিহাস! বজ্রের মাঝে মাঝে হাসি পায়, নিজেকেও দেখে হাসে সে। নিউরোসার্জনের মতো উচ্চতর বিদ্যা অর্জন করে শেষ পর্যন্ত দাঁড়িয়ে আছে রক্তাক্ত প্রহসনে। মানুষের জীবন বাঁচানোর বদলে সেও জড়িয়ে গিয়েছে এসবে। সামাদের দেহ প্রায় নিষ্প্রাণ, প্রাণ আছে বললেই চলে, মাত্র নামমাত্র রুহু বাকি। গত দুদিন ধরে ফারাজের আদেশে তার অনুগতরা ইচ্ছেমতো অত্যাচার চালিয়েছে তার উপর, তবুও মারেনি। কারণ জান নিয়ে খেলা করার চূড়ান্ত অধিকার কেবল ফারাজের। ফারাজ গ্লাস হাতে উঠে দাঁড়ায়, ধীরে ধীরে এগিয়ে গিয়ে সামাদের সামনে গ্লাসটা তুলে ধরে। চোখে উপহাস। সে জিজ্ঞেস করে, তৃষ্ণা পেয়েছে? নাও, মদ খেয়ে তৃষ্ণা মেটাও আলু বোখারা। সামাদ মাথা নাড়ায় উপর নিচে। তার শরীরের বিভিন্ন অংশের চামড়া ছিলে নিয়ে সেখানে মধু মাখিয়ে দেওয়া হয়েছিল। তারপর ছেড়ে দেওয়া হয়েছিল ভয়ঙ্কর মৌমাছির ঝাঁক। ক্ষতস্থানে হুলবিদ্ধ হয়েছে, ফুলে ফেপে উঠেছে তার দেহের এক একটা অঙ্গ। শরীর ফুলে ফেপে উঠেছে, একেবারে পচন ধরা আলুর মতো। মাছিরা চারপাশে ভন ভন করছে, বাতাসে ঘোরাফেরা করছে বীভৎস গন্ধ। তৃষ্ণা পেয়েছে সামাদের, কিন্তু তার ভেতরে দ্বিধা। এই মদের মধ্যে কি কিছু মেশানো আছে? সে মুখ সরিয়ে নেয়, তার দৃষ্টিতে ভয়, অবিশ্বাস। ফারাজ তা দেখে হেসে ওঠে, মুখ বাঁকিয়ে বলে, হারামি ভালো জিনিস গিলবা কেমন করে? কুত্তার পেটে কি ঘি হজম হয়? তোমার জন্য মৌমাছি আপাদের মধুমাখা চুমুই ঠিক আছে। ফারাজ নিজের হাতে গ্লাস তুলে নেয়, ঢকঢক করে গ্লাস খালি করে দেয়, তারপর উঠে দাঁড়ায়। ভাই, বাসায় ফিরবেন না? ভাবির যদি ঘুম ভেঙে যায়? পাশে আপনাকে না পেয়ে ভয় পাবে না? অভ্র নিচু গলায় বলল। ফারাজ হালকা হেসে উত্তর দেয়, টেনশনের কিছু নেই কুদ্দুসের বাপ। তোমার ভাবিকে চাঁদের দেশে ঘুরতে পাঠিয়ে দিয়েছি আমি। ঠিক তখনই পেছন থেকে বজ্র এগিয়ে এসে ফিসফিসিয়ে বলে, তুই কি ড্রাগস দিয়েছিস ওকে? তোর মাথা ঠিক আছে ফারাজ? তুই পাগল নাকি? চিত্রাকে তুই সত্যিই ভালোবাসিস তো? ফারাজ ঘুরে দাঁড়ায়, চোখে মুখে হঠাৎ ভয়ানক কাঠিন্য ছড়িয়ে পড়ে। ডোন্ট মেক এ নয়েজ। নাম ধরে ডাকিস না। ভাবি হয় ও তোর। ওর নাম অধিকার সব কিছু আমার জন্য বহু আগেই হালাল হয়ে গিয়েছে। সামনে হোক বা পেছনে, ওর নাম মুখে আনবি না। ফারাজ সিগারেট জ্বালিয়ে এক টান দিয়ে বজ্রের কাঁধ চাপড়ে পুনরায় বলল, ভালোবাসি বলেই ঘুম পাড়িয়ে রেখেছি। ভালো না বাসলে কবরে পাঠিয়ে দিতাম। আর আমার বউকে নিয়ে ভাবার অধিকার আমিহীনা অন্য কোনো পুরুষের নেই। বজ্র কোনো জবাব দেয় না, শুধু নিঃশব্দে তাকিয়ে থাকে। সময়ের সাথে ফারাজকে সে চিনতে পারছে না আর। মানুষটা উন্মাদ,
উন্মাদনায় পুরো দমে পাগল হয়েছে। অভ্র ফারাজকে ডেকে গুদামঘর থেকে বেরিয়ে আসে, গম্ভীর স্বরে বলে, ভাবিকে মুক্তি দিন ভাই। ফারাজ হাসে। মুক্তি? বন্দি করেছি মুক্তির জন্য না। মৃত্যু ছাড়া আমার কাছ থেকে তোর ভাবি মুক্তি হবে না রে ভাই। অভ্র প্রায় কেঁপে ওঠে। না রে ভাই, এবার আর মিনতি নয়, বরং বজ্রকে গিয়ে বল সামাদের চোখসহ সব অঙ্গ প্রত্যঙ্গ কেটে সংগ্রহ করতে। তারপর টাকাগুলো সহ ছিন্ন বিচ্ছিন্ন দেহটা গুদামে রেখে আগুন লাগিয়ে দিবি। শালা পুড়ে মরুক নিজের মালের সাথে, আর এগুলো সামাদের লোকেদেরকে নিয়েই করাবি। তারপর ওদেরকেও পুড়িয়ে মারবি। কেমনে ভাই, ঝামেলা হবে না? দেখ কুদ্দুসের বাপ, পাশা ভরা গু থাকলে যেমন জিলাপি বানিয়েও খাওয়া যায়, ঠিক তেমনই টাকা থাকলেও সব করা যায়। সামাদের লোকগুলাকেই তো আমি প্রথমে মোটা টাকায় কিনেছিলাম। ওরা আমায় সামাদ দিল, আমি ওদের মৃত্যু দেব। আমি আবার কারো কাছে ঋণী থাকি না, ওই সব ছোটোলোকি বিষয়। কিন্তু ওরা তো সাহায্য করেছে আমাদের। রসুন কোয়া কোয়া পাশা, কিন্তু এক জায়গায় সব। যতই টাকায় কেনা লোক হোক না কেন, যেহেতু এত বছর সামাদের খেয়ে পড়ে বেঁচেছে আর ওর সঙ্গেই বেইমানি করতে পেরেছে, তাহলে আরও ভালো অফার পেলে আমার সঙ্গে করবে না তার গ্যারান্টি কি পিও? ফারাজ কল্পনার জগৎ থেকে বেরিয়ে আসে। চিত্রা নড়চড় করছে, চোখ মেলতেই ব্যথায় কুঁকড়ে ওঠে তার শরীর। ফারাজের চিত্রার এই অবস্থা দেখে ভেতরটা ছারখার হয়ে যাচ্ছে। ব্যথা পেয়েছে একজন আর অনুভব করছে অন্যজন, এরই নাম বুঝি ভালোবাসা। চিত্রা চিত্রা বসার চেষ্টা করে। ফারাজ তৎপর হয়ে বালিশ গুজে দেয় পেছনে, তার কাঁধে হাত রাখে কোমল ভঙ্গিতে। কয়টা বাজে? চিত্রা ক্লান্ত গলায় বলে। কেন, তোমার কয়টা দরকার বিবিজান? উঠতে দেরি করে ফেলেছি আজকেও, তাই না? হুম। হাত নাড়াতে পারছি না ফারাজ, ঘুমের ওষুধের কারণে মনে হয় এমনটা হয়েছে। আস্তে ওঠো পাখি, এখনই এমন দশা হলে 11 বাচ্চার জননী কেমন করে হবে? চিত্রা চোখ বন্ধ করে বলে, ইস, শুরু হয়ে গেছে আবার। ফারাজ স্নিগ্ধ কণ্ঠে ফিসফিসায়, হয়নি এখনো। ফ্রেশ হয়ে এসো, খেয়ে শক্তি বাড়াও, তারপর দেখবে তোমার স্বামী শুরু কাকে বলে। নিশতি রাত পেরিয়ে ভোরের আলো ফুটতেই মাহাদি বাড়ির পথে ফিরে আসে। ক্লান্ত চোখে শ্রান্ত পায়ে হলেও তার মুখে প্রশান্তির ছায়া। হাতে ধরা একটা দামি শাড়ির প্যাকেট, রানী গোলাপি রঙে মোড়ানো। মাহাদি চুপি চুপি উকি দিচ্ছে বাড়ির ভেতর। বউকে আজ একটা সারপ্রাইজ দেবে। বিয়ের পর এতদিনেও সে মারিয়াকে কিছু উপহার দিতে পারেনি। আজ প্রথমবার নিজের সামর্থ্যের বাইরে গিয়ে কিনে এনেছে এই শাড়ি। মনে মনে ভেবেছে মারিয়া নিশ্চয়ই খুব খুশি হবে। হয়তো সে মুচকি হাসবে, চোখে আনন্দ জমবে। কিন্তু বাড়ির চৌকাঠে পা রাখতেই মাহাদির কানে আসে দুটি মেয়েলি গলার কথোপকথন। সে থেমে যায়, ধীর পায়ে একটু এগিয়ে ভেতরে উকি দেয়। বাড়ির সামনে বসার জায়গায় মারিয়া বসে আছে, মুখ গম্ভীর, চোখ অবনত। পাশে বসে আছে প্রতিবেশী এক মহিলা রাশেদা, যার কণ্ঠে অহংকারের গন্ধ। তোমার বিয়ের 1 বছর পার হয়ে গেল, জামাই এখনো একটা নাকফুল বানিয়ে দিতে পারল না। আমার মেয়ে আছে না, ওর জামাই তো গহনার নিচে চাপা দিয়ে দিছে ওরে। কথাগুলো যেন কাচের টুকরোর মতো গিয়ে বেঁধে মারিয়ার বুকে। সে কিছুই বলল না, কিন্তু তার নিঃশব্দ দৃষ্টিতে চোখের নরম কোণায় জমে থাকা দুঃখ যে কাউকে থমকে দিতে পারে। মাহাদি কিছুটা দূরে দাঁড়িয়ে, সে একবার হাতে শাড়ির প্যাকেটের দিকে তাকায়। পুরো আনন্দটাই মাটি। এক চিলতে হাহাকার জমেছে তার বুকে। ভেতরে ঢুকতেই মহিলার কণ্ঠ থেমে যায়। সে এক ঝটকায় শাড়ির আঁচল টেনে মাথা ঢেকে উঠে দাঁড়ায়, মুখে মেকি হাসি। আচ্ছা যাই, অনেক কাজ বাকি আছে, বলেই বেরিয়ে যায়। মারিয়া মাহাদির দিকে একবার তাকায়। মাহাদি ঘরে প্রবেশ করলে দরজা লাগিয়ে সেও ভেতরে ঢুকে পড়ে। রুমে গিয়ে মারিয়া আলনার কাপড়ে হাত দেয়। গোছানো জিনিসগুলোই এই মেয়ে বারবার গোছায়। মারিয়া স্বামীকে লুঙ্গি এগিয়ে দিয়ে বলে, যাও,
গিয়ে গোসল করে এসো। ঘর জুড়ে নীরবতা, মারিয়ার মুখে অভিমান, চোখে অভ্যস্ত যন্ত্রণার ছাপ। মাহাদি বুঝতে পারে সে এসেছে খুশি দিতে, অথচ সাথে এনেছে আরও একরাশ বোঝা। সে দ্বিধায় পড়ে শাড়িটা এখন দেওয়া ঠিক হবে তো, কিন্তু কিছু না ভেবে এগিয়ে এসে তার হাতে প্যাকেটটা ধরিয়ে দেয়। মারিয়া খুলে দেখে শাড়িটা নিঃসন্দেহে সুন্দর, নরম ঝলমলে, তার মতোই সাদামাটা। তবুও তার মুখে হাসি নেই, খুশির ছায়া নেই। মাহাদি অপেক্ষা করে। অবশেষে মারিয়ার ঠোঁট ফাটে, গলা যেন জমে থাকা বরফের মতো ঠান্ডা। রাতে কোথায় ছিলে? মাহাদির কণ্ঠে ধরা পড়ে এক চিলতে হকচকানো ভাব। নাইট ডিউটি ছিল। নাইট ডিউটি কবে থেকে ধরেছ? তার কণ্ঠে সন্দেহ নেই, নেই রাগও, আছে শুধু এক ধরনের ক্লান্তি। মাহাদি চুপ করে দাঁড়িয়ে থাকে। হাতে ধরা শাড়ির বাক্সটা তখনও খোলা। ভেতরের রঙিন কাপড়টা যেন অনেক কিছুই বলতে চায়, কিন্তু কারো কথার কোনো জবাব নেই। মারিয়া, তোমার জন্য শাড়িটা আনছি, পছন্দ হইছে? হ্যাঁ, হইব না কেন? কিন্তু শাড়ি কেনার টাকা পাইলা কই? কামাইছি। তোমারে সুখী করতে আমি সারা দিন রাত কাজ করব, তবুও তোমার চোখে আর জল দেখতে পারবো না। তুমি কাঁদলে বউ আমার অন্তর কাঁদে, ভীষণ যন্ত্রণা হয় ভেতরটা পড়ে। মারিয়ার চোখ ছলছল করে ওঠে। সে হুট করেই কেন যেন মাহাদিকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে ওঠে। মাহাদি জানে মারিয়া কেন কাঁদছে, সেই কথা ভেবে হুট করেই তার মস্তিষ্ক জ্বলে ওঠে। যার জন্য তার মারিয়ার চোখের জল পড়েছে তাকে মাহাদি ছাড়বে না। সেও কাঁদবে যেমন করে কাঁদছে তার মারিয়া। মারিয়াকে বুকে জড়িয়ে ধরেই মাহাদি সেই ভেবে হাসে। সেই হাসি ভয়ানক, সেই হাসি পৈশাচিক। সকালের ঝিমধরা আলো ঘর জুড়ে বিস্তার করছে। রোশানের ঘুম ভাঙে। হাত বাড়িয়ে পাশে খোঁজে, খুঁজে পায় শূন্যতা। মোহনার শরীরের উষ্ণতা নেই, বালিশ নিঃসঙ্গ। রোশান চোখ মুছে ধীরে উঠে পড়ে। অভ্যস্ত পায়ে বারান্দায় যায়। ঠোঁটে সিগারেট গুজে আগুন ধরায়। ধোয়ার কুণ্ডলিতে ভেসে যায় ভেতরের গুমোট ভাবটা। গতরাতের ঘুমটা দীর্ঘ আর ভারমুক্ত ছিল। বহুদিন পরই প্রশান্তি। হয়তো কারণ মদ বেশি খেয়েছিল তাই। মদ খেলে রোশানের মনে থাকে না কিছু। অতীতের ছায়াগুলো ঝাপসা হয়ে যায়, কষ্টগুলো ঠান্ডা হয়। অতীত ভুলে গেলে মানুষের ভেতরটা একটুখানি হালকা হয়, আর হালকা মনে ঘুমও আসে গভীর। বারান্দায় দাঁড়িয়ে সে চোখ ফেলে পেছনের শ্যাওলা ধরা পুকুর পাড়ের দিকে। সেখানে বসে আছে মোহনা, সঙ্গে একটা অল্প বয়সী মেয়ে। দুজনে পাথর ছুঁড়ছে, জলে ঢেউ তুলে হাসছে। সেই হাসির শব্দ বাতাসে উড়ে আসছে ঢেউয়ের মতো করেই। কি অপূর্ব সেই হাসি! এক মুহূর্তের জন্য রোশান স্থির হয়ে যায়। নারীর হাসিতে এমন কি থাকে যা এত তীব্রভাবে আকর্ষণ করে? খোদা যেন নিজ হাতে এক নির্মম মোহের ফাঁদ বুনেছেন, যেখানে চাইলেও চোখ ফেরানো যায় না। তার স্ত্রী হাসছে। রোশানের তো তাতে খুশি হওয়ার কথা, অথচ বুকের ভেতর হঠাৎ ছড়িয়ে পড়ছে শীতল জ্বালা। অতীত ফিরে আসছে নিঃশব্দে কিন্তু নির্মমভাবে। সিগারেটটা ফেলে দিয়ে রোশান একটা দীর্ঘশ্বাস নেয়। চোখ তার মোহনার দিকে স্থির, অথচ দৃষ্টিতে অশান্ত আগুন। সে মৃদুস্বরে নিজেকে শুনিয়েই উচ্চারণ করে, তোমার পছন্দের প্রতিটা জিনিস আমি কেড়ে নেব মোহনা। তোমার প্রতিটা সুখের গল্পে আমি বিষ মিশিয়ে দেব। যা কিছু তুমি ভালোবাসো সেগুলো একে একে ছিনিয়ে নেব। ইস, আমার ভাই ফারাজকে সবে না জড়ালেও পারতে। আয়শা সেই কখন থেকে অভ্রর ঘরের আশেপাশে ঘুরপাক খাচ্ছে, কিন্তু সরকার ভাই তো গন্ডারের মতো নাক ডেকে ঘুমাচ্ছেন। জাগার কোনো নামই নেই, কিন্তু আর অপেক্ষা করলে চলবে না। ফারাজ ভাই যেহেতু আদেশ দিয়েছেন, তাই যে করেই হোক অভ্রকে নিচে নিয়ে গিয়ে খাবার টেবিলে বসাতে হবে। দরজায় টোকা দেওয়ার আগে আয়শা কান পেতে ভেতরের শব্দ শোনার চেষ্টা করে। হঠাৎই ভেতর থেকে ভেসে আসে মেয়েলি কণ্ঠস্বর। তার ভেতরটা ধক করে ওঠে। চোখ কুঁচকে সন্দেহের ঠোঁট কামড়ে ধরে সে।
মনে মনে ঝাঁঝিয়ে ওঠে। তার মানে সরকারের বাচ্চায় মেয়ে নিয়ে ঘরে ইচিকদানা বিচিকদানা খেলতাছে। ওরে শিয়ানা সরকার, তোর মতো মালিত দেশে ২-৪টা আরও দরকার। বাড়তি আগ্রহে দরজায় আরও ভালোভাবে কান পেতে শোনার চেষ্টা করতেই আচমকা দরজাটা ভেতর থেকে খুলে যায়। কোনো প্রস্তুতি না থাকায় টাল সামলাতে না পেরে আয়শা প্রায় পড়ে যেতে বসে। কিন্তু ঠিক সেই মুহূর্তে একজোড়া শক্ত বাহু তাকে নিজের প্রশস্ত বুকে জড়িয়ে ধরে। ভয়ে চোখ বন্ধ করে ফেলে আয়শা, কিন্তু পরক্ষণেই তার নাকে আঘাত হানে ভ্যানিলা ল্যাভেন্ডারের তীব্র গন্ধ। পিটপিট করে চোখ মেলে তাকাতেই দেখতে পায় গভীর সম্মোহনী একজোড়া চোখ তার দিকে নিবদ্ধ। সেই চোখের গভীরতায় ডুবে যায় আয়শা। তবে অকস্মাৎ ভেসে আসে একটা চিন্তিত কণ্ঠস্বর, ঠিক আছো তুমি? চিত্রার জন্য একগাদা উপন্যাস এনে দিয়েছে ফারাজ, অথচ সে তো একটা বই চেয়েছিল। গোটা লাইব্রেরি তো নয়, মাত্র 2 দিনের জন্য এখানে থাকবে সে। এত এত বই দিয়ে কি করবে? বিছানার উপর বসে খাটের সঙ্গে হেলান দিয়ে মনোযোগ দিয়ে বই পড়ছে চিত্রা। গল্পের চূড়ান্ত টানটান মুহূর্তে আছে সে। বাইরে যাই ঘটুক, এখন তার মন পুরোপুরি ডুবে আছে বইয়ের পাতায়। ফারাজ মাত্রই কিচেন থেকে ফিরে এসেছে কিছু একটা হাতে করে। চিত্রা তাকে দেখেও না দেখার ভান করে। অভিমানের এক পুরো চাদর জড়িয়ে নেয় নিজের চারপাশে। ফারাজ এখনও তাকে বাড়ি ঘুরে দেখতে দেয়নি। চিত্রার মনটা বেশ খারাপ। অভিমানী মেঘবালিকা অভিমান করেছে, এটা ফারাজ ভালো করেই টের পেয়েছে। হাতের বাটিটা টেবিলে রেখে হঠাৎ চিত্রার পা ধরে একটানে তাকে নিজের দিকে টেনে আনে ফারাজ। ঘটনাটা এত দ্রুত ঘটে যায় যে চিত্রা কিছু বুঝে উঠতেই পারে না। হঠাৎ পাওয়া এই ঘনিষ্ঠতায় সে একটু থমকে যায়। ফারাজ, প্লিজ ছাড়ুন। চিত্রার কণ্ঠে কাঁপন। কানে শুনতে পাচ্ছি না বিবিজান, জোরে বলো। চিত্রা বিরক্তিতে ঠোঁট চেপে জাতীয় অস্পষ্ট শব্দ উচ্চারণ করে, কিন্তু তাতে ফারাজের বিন্দুমাত্র হেলদোল নেই। চিত্রা একবার কৌতূহল ভরে টেবিলের উপর রাখা কাচের বাটির দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, ওর মধ্যে কি আছে? খাবার। আজ শুধু খাবো না, বরং তোমাকেও খাওয়াবো। চিত্রা রাগে মুখ বাঁকিয়ে বলে, আপনি সরুন তো আমার উপর থেকে। হাতির মতো শরীর নিয়ে অবলা পিঁপড়াকে পিষে মারতে চান। তুমি মরতে চাইলে পিষে মারতেও রাজি আছি। ফারাজ আর কথা না বাড়িয়ে চিত্রাকে পরম মমতায় ভালোবাসার ছোঁয়ায় রাঙিয়ে তোলে। তার প্রতিটা স্পর্শে চিত্রার শরীর জুড়ে লাভার মতো উত্তাপ ছড়িয়ে পড়ে। এ কেমন শিহরণ, এ কেমন আকর্ষণ! ফারাজ ধীরে ধীরে তার দিকে ঝুঁকে পড়ে। চিত্রা নিজের শরীরটা বিছানার সঙ্গে মিশিয়ে দেয়। তার চোখ কথা বলছে। এই চোখের ভাষা কেবল ফারাজের জন্যই সৃষ্টি। চিত্রা একটু কেঁপে উঠে বলে, আমার হাতে ব্যথা করছে। ফারাজ নেশালো কণ্ঠে মৃদু হেসে জবাব দেয়, চিন্তা করো না, মলম লাগিয়ে দেব, না হয় নিজেই ব্যথার ওষুধ হয়ে যাব। দরজাটা খোলা আছে নাকি? চিত্রার স্বর আতঙ্কে কাঁপে। হুম। বলেই ফারাজ নিশ্চিন্ত ভঙ্গিতে হাত বাড়িয়ে নেয় কাচের বাটিটা। বাটিতে স্ট্রবেরি উপরে ঢেলে দেওয়া হয়েছে ঘন সাদা কনডেন্স মিল্ক। সে সেখান থেকে একটা স্ট্রবেরি তুলে নিজে মুখে পুরে নিয়ে চিত্রাকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করে, খাবে? চিত্রা মুখ ফিরিয়ে নেয়, না, খাবো না। ফারাজ মুখে তীব্র অভিব্যক্তি এনে ঠোঁট ঝাঁকিয়ে বলে, যা বেডি, তুই গু খা, আবুলের নাতনি কোথাকার।